হ্যালো গাইস, কেমন আছো সবাই? রহস্যময় ড্রামাটা কম বেশি আমাদের সবারই অনেক ফেভারিট। আর এই ড্রামার দ্বিতীয় সিজন চলে এসেছে। তবে একটা কথা হচ্ছে, ড্রামার আগের নায়ক নায়িকাগুলোকে দিয়ে এই ড্রামার কাস্টিং করা হয়নি। তবে তোমরা চিন্তা করো না, ওই ড্রামার শেষে যে ইউ বরফে পড়ে গিয়েছিল আর চু গিয়ে পানিতে ঝাঁপ দিয়েছিল, সেই দৃশ্য থেকে এই ড্রামাটাও শুরু হয়। এখানে শুধুমাত্র ইউ এর নামটা চেঞ্জ করা হয়েছে, মানে বর্তমান নায়কের, কিন্তু বাকি তিনজনের নাম একই রয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে কে কার বদলে অভিনয় করবে তা আমি দেখিয়ে দিয়েছি। আর বাকি ক্যারেক্টারগুলোকে না চিনলেও চলবে, কারণ আমি নিজেই ভুলে গিয়েছি। যাই হোক, তারপর আমি তোমাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। প্রিন্সেস এজেন্ট যেখান থেকে শেষ হয়, রিবাত ড্রামাটাও সেখান থেকেই শুরু হয়। রাজকুমার ইয়ানজুন যখন জুইউকে মারার জন্য চারপাশে আগুন ধরিয়ে দেয়, তখন এখানে চু চলে আসে আর ইয়ানজুনকে বলে মারতে হলে আগে আমাকে মারো। কিন্তু ইয়ানজুন কোনো কথা না শুনে জুইউর দিকে তীর ছোড়ে, আর সেটা গিয়ে জুইউর বুকে লাগে। চু দৌড়ে ওর কাছে যায়। জুইউ বলে, তুমি এখান থেকে চলে যাও, প্রথমে তোমাকে বেঁচে থাকতে হবে, তারপর আমাকে বাঁচাতে এসো। কিন্তু চু বলে, যে করেই হোক আমি তোমাকে বাঁচাবো। কিন্তু তখনই জুইউ অজ্ঞান হয়ে যায়, আর চু ভাবে ও মারা গিয়েছে। চু এখানে অনেক কান্না করতে থাকে আর ওকে ডাকতে থাকে। চু তখন ইয়ানজুনের দিকে তাকায় আর ওর রাগ আরও বাড়তে থাকে। চু তখন তলোয়ার নিয়ে ইয়ানজুনকে মারতে যায়, তবে বরফ ভেঙে যাওয়ার কারণে জুইউর বডি পানিতে পড়ে যায়। চু এটা দেখে দৌড়ে পানিতে ঝাঁপ দেয়। চু এমন কাজটা করবে ইয়ানজুন ভাবতেও পারেনি। সে চুয়ের জন্য চিৎকার করতে থাকে। এরপর প্রিন্সেস সিজনটি শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কাহিনী আমাদেরকে এই রিবাত ড্রামাটাতেও দেখানো হয়। শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছে সব কিছুই। যাই হোক, চু যখন জুকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়, তখন সে লাশের বদলে একটা কঙ্কাল দেখতে পায়। আর ও ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে, মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ওই ঘটনার 3 মাস কেটে যায়, আর এই 3 মাসের পরেই চুয়ের জ্ঞান ফিরে। একটা মেয়ে সে ওর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু চুর কিছু মনে থাকে না, মানে ওর সম্পূর্ণ স্মৃতি হারিয়ে ফেলেছে। আমাদের ইয়ানজুনকে দেখানো হয় এই যুদ্ধটা 3 মাস আগে শেষ হওয়ার কথা, কিন্তু তা এখনো থেমে আছে। ইয়ানজুন ও সৈনিকরা সেনাবাহিনীদের নিয়ে মিটিং করছিল। তাদের আলোচনা থেকে আমরা বুঝতে পারি, গ্রেট ইয়ং মানে ওদের সম্পূর্ণ দেশটা ইতিমধ্যে ওখানকার 5টি শহর ধ্বংস হয়ে গিয়েছে। এখানে থাকা একজন বলে, আমরা যদি ইয়ং রাজ্যের উপর বেশি আক্রমণ করি তাহলে ওই পুরো শহরটাই ধ্বংস হয়ে যাবে। আমরা জিতবো ঠিকই, কিন্তু ইয়ং রাজ্য ঠিক না থাকলে সেখানে গিয়ে কি করব? মানে ইয়ানজুনকে অপমান করে যে ইয়ং রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল, সে এখন সেই ইয়ং রাজ্যটাকে দখল করার চেষ্টা করছে। মেয়ের এসে জানায় চুর জ্ঞান ফিরেছে। ইয়ানজুন দেখা করার সময় ডাক্তারকেও নিয়ে আসে, আর ডাক্তারকে বলে ওকে চেক করতে। ডাক্তার চুকে চেক করে বলে, আপনার কিছু মনে আছে? চু তখন মনে পড়ে এই ডাক্তার একটু আগে বলেছিল এখনো তো তার ঠিকভাবে জ্ঞান ফেরেনি। ও ডাক্তারকে বলে, আমি তো আপনাকে চিনেছি। আর বাকি স্বপ্ন বলতে গেলে ওর বরফের নিচে পড়ে যাওয়ার ঘটনা মনে আসতে থাকে। ওর এমন অবস্থা দেখে ইয়ানজুন বলে, এ 3 মাসে ও শুধুমাত্র 2বার ঘুম থেকে উঠেছে, আর প্রতিবারই একই ঘটনা। ওর কিছুই মনে পড়ছে না। ডাক্তার তখন ওকে বলে ইয়ানজুন যেন চুয়ের সাথে বেশি করে কথা বলে, তাতে হয়তো ওর স্মৃতি ফিরে আসতে পারে। ডাক্তার এখানে সবসময় চুকে মহারানী বলে ডাকছিল। চু অবাক হয়ে জিজ্ঞেস করলে ইয়ানজুন তখন ইশারা দেয় ডাক্তারকে চলে যাওয়ার জন্য। ইয়ানজুন বলে, তুমি আমার ফিয়ন্সে। ওই বরফে পড়ে যাওয়ার আগে আমাদের বিয়ে ঠিক হয়েছিল, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা, কেননা এই ইয়ানজুনের বিয়ে তো প্রিন্সেসের সাথে হওয়ার কথা ছিল। ইয়ানজুন এখানে চুয়ের হাত ধরতে চাইলে চু ধরতে দেয় না। প্রমাণ হিসেবে ওকে বিয়ের ড্রেস দেখায়, আর বলে ইয়ংয়ের সৈন্যগুলো যদি আমাদের উপর অ্যাটাক না করতো তাহলে আমরা এতদিনে বিয়ে করে ফেলতাম। এটাও কিন্তু আরেকটা মিথ্যা কথা। এসব কিছুই চুয়ের মনে পড়ছে না। ইয়ানজুন তখন ওকে বলে, যখন আমার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছিল তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। আমাদের সে অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়ানজুনের পুরো পরিবারকে দেশদ্রোহী ঘোষণা করে আর তাদের মাথাগুলো কেটে আনা হয়েছিল পোড়ানোর জন্য। আর শেষে একজন সদস্য বাকি ছিল, সে হচ্ছে ইয়ানজুন। এখানে আমরা জুইউকে দেখি। ইয়ানজুনকে বলা হয় রাজার আদেশটা মেনে নিতে, কিন্তু সে সেটা মানতে অস্বীকার করে আর সবার সাথে লড়াই করতে শুরু করে। তখনই এখানে ওর মা চলে আসে আর বলে, আমার ছেলেকে ছেড়ে দাও, তার বদলে আমি নিজেই নিজের জীবন দেব।
এটা বলে সে দেরি না করে নিজের ছেলের বদলে নিজের জীবন শেষ করে দেয়। ইয়ানজুন ওর মায়ের থেকে একদমই এটা আশা করেনি। ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে, সবাই তো মারা গিয়েছে, আমার একমাত্র আপন মানুষ হিসেবে তো তুমিই ছিলে, কিন্তু এখন তুমিও মারা গেলে। এসব কিছুতে রেগে ইয়ানজুন এখানে আবারও ঝামেলা শুরু করে দেয়, আর তখনই ওকে রাজকুমার তীর দিয়ে আঘাত করে। ইয়ানজুন দুর্বল হয়ে গেলে ওকে তলোয়ার দিয়ে যখন একেবারে মেরে ফেলা হবে, চু তখন কোনো রকম ওকে বাঁচিয়ে নেয়। এসব কথা ইয়ানজুন বর্তমানে চুকে বলছিল। এটা বলে বেচারা যখন চুকে জড়িয়ে ধরতে যায়, চু আবারও তাকে দূরে সরিয়ে দেয়। ইয়ানজুন বলে, তুমি মনে রাখতে না পারলে কোনো সমস্যা নেই, তুমি বেঁচে আছো এটাই আমার জন্য যথেষ্ট। ইয়ানজুনের পর ওকে মেডিসিন খাওয়াতে নিয়ে যায়। তখন জেনারেল এসে বলে, আমরা জুইয়ুর বডি পেয়ে গিয়েছি, যেটা শুনে চু অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এরপর ও জুইয়ুর বডির কাছে যায়। জেনারেল চুকে বলে, সে ইয়ং রাজ্যের একজন জেনারেল ছিল, আমরা তার মৃতদেহ নিয়ে কি করব। চু বলে, সে একটা রাজ্যের জেনারেল ছিল, কিন্তু সে কিভাবে মারা গেল। জেনারেল চ্যাং বলে, সে 3 মাস আগে যদি আপনাকে আর মহারাজা মানে ইয়ানজুনকে মারতেই ইয়ানবি শহরে না আসতো, তাহলে সে বেঁচে থাকতো। চুন আবারও জিজ্ঞেস করে, সে মারা গেল কিভাবে। জেনারেল বলে, সে তোমার সাথে বরফের নিচে পড়ে মারা গিয়েছে। জেনারেল এখানে জুইয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছিল। সে বলে, তুমি যখন ইয়ং রাজ্যে দাস হয়ে গিয়েছিলে, তখনও তোমার উপর অনেক অত্যাচার করেছে। এরপর ওকে একটা তলোয়ার দেখায় আর বলে, ও এটা তোমাকে দিয়েছে। চুয়ে তরবারিটা খোলার পর ওর মনে পড়ে কেউ একজনের সাথে ও এ তরবারি দিয়ে লড়াই করেছিল, কিন্তু ও কার সাথে লড়াই করে সেটা ওর মনে আসে না। জেনারেল এখানে আরও বলে, ও তোমার 2 বোন আর 1 ভাইকে নিয়ে ছাতে মেরে ফেলেছে, আর অনেক সৈনিক আর অনেক দাসকেও মেরে ফেলেছে। তুমি ওই ইয়ন রাজ্য থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ইয়ানজুনের সাথে হাত মিলিয়ে লড়াই করতে চেয়েছিলে, যাতে তুমি জুইয়ুকে হারাতে পারো, আর এটা ছিল সবথেকে বড় মিথ্যা কথা। যাই হোক, এ সমস্ত কথা শুনে চুয়ের জুইয়ুর প্রতি ঘৃণা বেড়ে যায়, যার জন্য ও জুইয়ুকে আঘাত করে বলে, ও শরীরটা পুড়িয়ে দেওয়ার জন্য। আমাদের এখানে জুইয়ুর চেহারা দেখানো হয় না। ঠিক তখনই এখানে একটা তীর চুয়ের দিকে আসতে থাকে। ইয়ানজুন ওকে এটা দেখে বাঁচিয়ে নেয়। ওরা তখন দেখতে পায় অনেক সৈনিক তাদের উপর আক্রমণ করছে। চুয়ের মনে পড়ে ও যখন একটা নেকড়ের সাথে লড়াই করছিল, তখন ইয়ানজুন ঠিক এভাবে তাকে বাঁচিয়েছিল। এটা মনে পড়তেও জ্ঞান হারিয়ে ফেলে। একটু পর ওর জ্ঞান ফিরলে ও ইয়ানজুনকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু ওই লোকগুলো আমাকে মারতে চেয়েছিল কেন। ইয়ানজুন তখন ওকে মেডিসিন খাইয়ে দেয়। চু তখন ইয়ানজুনের একটা আঙ্গুল কাটা দেখে ওর মনে পড়ে কেউ একজন চুয়ের সামনে ইয়ানজুনের আঙ্গুলটা কেটে দিয়েছিল। ও ইয়ানজুনকে বলতে থাকে, তোমার কি আঙ্গুলটার জন্য এখনো ব্যথা হয়। চুর চোখে পানি দেখে ইয়ানজুন ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম তুমি আমাকে কখনো ভুলবে না। তবে চুয়ের সম্পূর্ণ স্মৃতি ফেরত না আসায় ইয়ানজুন খুশি হচ্ছিল। আমাদের তখন 3 মাস আগের দৃশ্য দেখানো হয়। 2 জন সৈনিক হাঁটতে হাঁটতে ইয়ানবেই এর দিকে আসছিল। তখন ওরা সামনে একজনকে পড়ে থাকতে দেখে, আর তারা সঙ্গে সঙ্গে তাকে তাদের রাজ্য অর্থাৎ জিমিং রাজ্যে নিয়ে যায়। এখানে আসার পর লোকটা টোকেন দেখে তারা বুঝতে পারে এটা হচ্ছে ইয়ং রাজ্যের জেনারেল মানে জুইয়ু। এখানে আমাদের মাস্ক পরা একজন লোককে দেখানো হয়। সে ছিল জিমেং রাজ্যের রাজা, কিন্তু তার চেহারা আমাদের দেখানো হয় না। সে বলে, যদিও সে এতদিন ধরে সার্ভাইভ করে আসছে, কিন্তু আমার মনে হয় না সে বেঁচে থাকবে। এখানে আমরা জিমেং রাজ্যের জেনারেল কিউলিংকেও দেখি। সে বলে, যেহেতু সেনাপতি বেঁচে থাকবে না, তাহলে তাকে আবারও বরফে ফেলে দাও। রাজা জেনারেলকে বলে, আমি কি তোমাকে বলেছিলাম তাকে ফেলে দেওয়ার জন্য। জেনারেল বলে, সে তো প্রায় মৃত, তাকে দিয়ে কি হবে। রাজা বলে, অনেক সময় জীবিতদের থেকে মৃতদের অনেক বেশি কাজে লাগে। এটা বলে সবাইকে বলে দেয় জেনারেল মানে জুইয়ুকে বাঁচানোর জন্য। রাজা চলে যাওয়ার সময় জেনারেল তাকে বলে, ইয়ানানের সবাই সেনাপতি অর্থাৎ জুইয়ুকে খুঁজছে, জীবিত অথবা মৃত। তার কথা শুনে রাজা বলে, আমাদের জেলে অনেকগুলো আসামি রয়েছে, তাদেরকে মেরে ফেলা হবে। এটা বলে রাজা এখান থেকে চলে যায়। এর মানে হচ্ছে রাজা বলতে চায় তাদের মধ্য থেকে একজনকে মেরে লাশ হিসেবে প্রমাণ দেখিয়ে আসতে, যাতে করে তারা বুঝতে পারে জুইয়ু সত্যিই মারা গিয়েছে, আর এই সুযোগে রাজা জুইয়ুর চিকিৎসা করতে পারে। এরপর আমাদের ইয়ানজুন আর জেনারেল চ্যাংকে দেখানো হয়। জেনারেল চ্যাং বলে, আমার তো মনে হয় লেডি চুয়ের এখনো কিছু মনে না থাকলেও পরে অবশ্যই মনে করতে পারে। সে আপনার রানী হওয়ার পর যদি সবকিছু মনে করতে পারে, তাহলে এটা আপনার জন্যই অনেক বিপজ্জনক, কারণ সে জুইয়ুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আপনার পুরো রাজ্যকেও শেষ করে দিতে পারে।
কিন্তু ইয়নজুন তো ওকে উল্টো ভুল বুঝে আর বলে, তার মানে তুমি কি বলতে চাইছো আমি চুকে মেরে ফেলবো? তখন জেনারেল ওর কাছে ক্ষমা চায়। ও চলে যাওয়ার পর জেনারেলের চোখের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি ওর কিছু প্ল্যান করছে। ইয়ানজুন চুয়ের কাছে এসে ওকে দেখে আর যাওয়ার সময় মেটকে বলে, আমি আশা করি তুমি জানো চুকে এখন কি বলতে হবে আর কি না বলতে হবে। মেট বলে, আমি আপনার কথা বুঝতে পারছি। সিন কাট হলে আমরা একটা লাল পোশাক পরা মেয়েকে দেখি যে জেনারেল চ্যাংয়ের সাথে দেখা করতে এসেছে। জেনারেল চ্যাং বলে, তোমার বুদ্ধি একেবারেই কাজে লাগেনি। তুমি বলেছিলে জুইয়ের বডি দেখলে হয়তো চুর কিছু মনে পড়ে যাবে, কিন্তু এখন তোর কিছুই মনে পড়ছে না। আমার এখন ভয় হচ্ছে চু কি আসলে সবকিছু ভুলে গিয়েছে। মেয়েটা বলে, তুমি খুবই ভাগ্যবান, চুয়ের এখনো সবকিছু মনে পড়েনি। কারণ ও যদি একবার জানতে পারে তুমি চুকে ব্যবহার করে জুইউকে মেরেছো আর শিউলি বাহিনীকে তুমি ওর অনুমতি ছাড়াই কমান্ড করেছো, ও কিন্তু এই বিষয়টা জানে না। যদি জানতে পারে তাহলে তুমি ভাবতে পারছো তোমার কি হবে। জেনারেল চ্যাং বলে, লেডি হেলিয়ান, তুমি তো চেয়েছিলে ইয়ানবেই এর রানী হতে, কিন্তু তোমার সে স্বপ্ন কোথায় গেল? হেলিয়ান বলে, আমি আশা করি না তুমি আমাকে এত রাতে এখানে ডেকেছো উপহাস করার জন্য। জেনারেল চ্যাং বলে, আমি চাই না চুইয়ানবে রানী হোক। এটা বলে জেনারেল চলে যায়। হেলিয়ান তখন একটা চিরকুট লিখে কোথাও পাঠিয়ে দেয়, এ কথাটা তোমরা মনে রেখো। পরদিন আমরা ইয়ানজুনকে দেখি যে অন্যান্য দেশের জেনারেলদের সাথে কথা বলছিল। সে জেনারেলদের বলে তাদের অনেক সৈন্যের প্রয়োজন, কিন্তু জেনারেলরা তাকে মানা করে দেয়। তারা বলে, আমাদের সৈনিকগুলো শুধুমাত্র যুদ্ধকে থামানোর জন্য বা যুদ্ধ করার জন্য। তোমার ইয়েন পরিবার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আমার সৈনিকগুলোকে পাঠাতে পারবো না। এটা বলে একে একে প্রত্যেকটা জেনারেল ওখান থেকে চলে যায়। এরপর আমাদের সপ্তম রাজকুমারকে দেখানো হয়, যার গুদাম জ্বালানোর পর সে এখানে আসে। তখন আমরা এখানে ইয়ানজুনকে দেখি, সে চালাকি করে এখানে সপ্তম রাজকুমারকে নিয়ে এসেছে। রাজকুমার ইয়ানজুনকে দেখে অনেক রেগে যায় আর নিজের সৈনিকদেরকে আদেশ দেয় ওকে মেরে ফেলার জন্য। ইয়ানজুন বলে, তুমি এখন বৃথা চেষ্টা করছো, তোমার তো সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাই তোমার উচিত ইয়ানবেইয়ের কাছে আত্মসমর্পণ করা, না হলে তুমি আজকে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। সপ্তম রাজকুমার ইয়ানজুনের উপর একটা তীর ছুঁড়ে, কিন্তু ইয়ানজুন তাকে আবারও একটা সুযোগ দেয়। তবে ইয়ানজুন ওকে অনেক অপমান করে আর এখান থেকে চলে যেতে বলে। রাজকুমার দেখে আর কোনো উপায় নেই, তাই সে বাধ্য হয়ে এখান থেকে চলে যায়। পরদিন সকালে আমরা চুকে দেখি সে তলোয়ারটা চালানোর জন্য হাতে নেয়, কিন্তু চালাতে পারে না। মেয়ের আসলে চুতাকে বলে, সবাই বলেছিল আমি নাকি সৈনিকদের কমান্ড করেছি, কিন্তু কি এমন হলো যে আমি একটা তরবারি পর্যন্ত তুলতে পারছি না। মেট বলে, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, তাই হয়তো এমন হচ্ছে। প্রিন্স বলেছিল যুদ্ধে শেষ হলে আপনাকে ইএনবিতে নিয়ে যাবে আর আপনি রানী হতে পারবেন। চু বলে, রানী হয়ে কি লাভ যদি আমি একটা অকর্মার মতোই হয়ে থাকি, যে কিনা একটা তরবারি পর্যন্ত তুলতে পারে না। মেট বলে, আপনি এটা বলবেন না, কারণ আপনি প্রিন্সকে ইয়ং রাজ্য থেকে বাঁচিয়ে ইয়েনবেইতে নিয়ে এসেছিলেন আর এই ইয়েনবে রাজ্যের মানুষের সাথে মিলে যুদ্ধের সমস্ত কমান্ড দিয়েছেন, তাহলে আপনি কিভাবে অকেজো হতে পারেন? চু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কিভাবে জানলে? মেট বলে, এগুলো তো সবাই জানে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে কিছু লুকোচ্ছে। চু বলে, সবাই এগুলো জানে, তাহলে তো ভালো কথা, কিন্তু শুরুতে আমি ইয়ং রাজ্যের একটা দাসী হয়ে গিয়েছিলাম। একটা দাসী তো এতগুলো কৌশল জানার কথা না। সবার মতে আমি ভালো যোদ্ধা ছিলাম, তবে আমাকে এই যুদ্ধের সমস্ত স্কিলগুলো কে শিখিয়েছিল? তখন জেনারেল চ্যাং এসে তাকে জানায়, রাজকুমার আমাকে আদেশ দিয়েছিল আপনাকে ইয়েনবে রাজ্যের রাজধানীতে নিয়ে যেতে। চুইয়ানজুন কোথায় আছে জিজ্ঞেস করলে জেনারেল জানায় সে অন্য একটা জায়গায় আছে আর আমাকে এটার দায়িত্ব দিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সিন কাট হলে এখানে ইয়ানজুন আসার পর চুকে খুঁজতে থাকে। জেনারেল চ্যাং জানায়, আমি তাকে তার ভালোর জন্যই সিটিতে পাঠিয়ে দিয়েছি, কারণ সেখানে অনেক ভালো ডাক্তার আছে। ইয়ানজুন এটা শুনে রেগে যায় আর বলে, তুমি তো জানোই ওর আর আমার সম্পর্ক কেমন। বর্তমানে ও এমন পরিস্থিতিতে আছে যে নিজেকে প্রোটেক্ট করতে পারবে না, তাহলে তুমি আমার অনুমতি ছাড়া ওকে কেন ওখানে পাঠালে? যদি চুয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এটা বলে ও চলে যায় আর গার্ডদেরকে বলে চুকে খুঁজতে বের হতে। অন্যদিকে চুকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন হঠাৎ সেখানে বালুর ঝড় শুরু হয়, যার জন্য সৈনিকরা ওখানে থেমে যায়। আর তখনই একদল সৈন্য এসে তাদের উপর অ্যাটাক করে দেয় আর চুয়ের গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায়। চু তাদেরকে জিজ্ঞেস করে তারা কারা। তারা তখন একটা টোকেন দেখায় আর কিছুক্ষণ পর একটা মেয়ে সে চুয়ের সাথে দেখা করে। ওর নাম হচ্ছে ইউ। চু তাকে জিজ্ঞেস করে, তুমি কে? ইউ বলে, তুমি কি আমাকে ভুলে গিয়েছো?
তুমি নিজে তো আমাকে একটা চিরকুট পাঠিয়েছিলে যাতে আমি তোমাকে উদ্ধার করি। চু বলে, আমি কোনো এমন চিঠি পাঠাইনি। তোমাদের মনে আছে হেলিয়ান জেনারেল চ্যাংয়ের সাথে কথা বলার পর একটা চিরকুট পাঠিয়েছিল। ওর চিরকুটটা মূলত ইউর কাছে পাঠিয়েছিল। যাই হোক, বর্তমানে ইউ বলে, তুমি তো আমাকে বলেছিলে তুমি ইয়ানচুনকে বিয়ে করবে না। তুমি ভুলে গিয়েছো তোমার সেই শিউলি বাহিনীগুলোকে ও ইচ্ছে করে পূর্ব আর পশ্চিম ইয়ং রাজ্যে সেনাবাহিনীগুলোর সাথে যুদ্ধে পাঠিয়েছিল, আর তারা 1,00,000 সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করতে না পেরে ওখানে মারা যায়। চু বলে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব, কারণ আমার তোমার কথা মনেই পড়ছে না। ইউ বলে, তুমি কি তাহলে জুইয়ুর কথা ভুলে গিয়েছো, যাকে বাঁচাতে গিয়ে তুমি নিজে বরফে ঝাঁপ দিয়েছো? এটা বলার পর ওখানে ইয়ানজুন চলে আসে আর ইউকে বলে, তার মানে তোমরাই হচ্ছ শেষ কয়েকজন যাদেরকে ওখানে পাওয়া যায়নি। ও তখন নিজের সৈনিকদেরকে বলে সবাইকে গ্রেফতার করতে, কারণ ওরা ইয়ানবেই এর রানীকে অপহরণ করেছে। এখানে সিন কাট হয়, আমাদের প্রিন্সেসকে দেখানো হয় যাকে সপ্তম রাজকুমার এখানে বন্দি করে রেখেছে। প্রিন্সেস এখানে অনেক ড্রিঙ্ক করে আর অতীতের একটা কথা মনে করে, যখন রাজকুমারীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর অনেকগুলো সৈন্য তাকে তাড়া করে। তার এমন অবস্থা দেখে বোঝা যায় সৈনিকগুলো তাকে ধর্ষণ করেছে। রাতের বেলা আমরা হেলিয়ানকে দেখতে পাই, যে প্রিন্সেসের সাথে দেখা করতে এসেছে, আর সেই তাকে ইয়ানজুন আর চুনের বিয়ের কার্ড দেয়। প্রিন্সেস যখন জানতে পারে চু এখনো বেঁচে আছে, তখন সে অনেক রেগে যায়, কারণ সে মনে করে চুয়ের জন্য ইয়ানজুন তাকে ধোকা দিয়েছে। প্রিন্সেস যখন জানতে পারে ইয়ানজুন ওকে বরফ থেকে বাঁচিয়েছিল আর তাকে চিকিৎসা করে ভালো করে তুলেছে, প্রিন্সেস এটাতে তো আরো বেশি কষ্ট পায় আর বলে ও বরফ থেকে বেঁচে ফিরেনি। ও তো অনেক ভাগ্যবতী, কারণ আমার ভালোবাসার মানুষ ওকে বিয়ে করতে চাচ্ছে। হেলিয়ান যখন ইয়ানজুন আর চুয়ের ব্যাপারে খারাপ কথা বলছিল, তখন প্রিন্সেস তাকে ধরে বলে, তুমি কি যে আমাকে এসব কিছু বলছিলে? হেলিয়ান বলে, পরে জানতে পারবে। আর যাওয়ার সময় বলে, তুমি একজন রাজকুমারী আর ও একজন দাসী। রাজকুমারী সবসময় রাজকুমারী থাকে আর দাসী সবসময় দাসী থাকে, সে কখনো রানী হতে পারে না। এটা বলে সেখান থেকে চলে যায়। প্রিন্সেস তখন সে বিয়ের কার্ডটা দেখে কান্না করতে থাকে। অন্যদিকে চু যখন ইউ এর সাথে দেখা করতে যায়, তখন সৈনিকরা তাকে আটকে বলে, আমরা মহারাজের আদেশ ছাড়া এখানে আপনাকে যেতে দিতে পারি না। এটা দূর থেকে ইউনজুন লক্ষ্য করে। ও এরপর চুকে ইয়ানবেই এর দক্ষিণ পশ্চিমে একটা বাজারে নিয়ে আসে। চু এখানে ওকে বলে, আমার আগের কিছু কথা মনে না থাকলেও আমি শুধুমাত্র ওই যুদ্ধের জায়গাটাতে যেতে চাই যেখানে আমি পানিতে ঝাঁপ দিয়েছিলাম। ইয়ানজুন বলে, তুমি ওখানে গিয়ে কি করবে? চু বলে, আমার ওখানে গিয়ে দেখতে হবে, কারণ আমি এর জন্য ঠিকভাবে ঘুমাতে পারি না। কথা ঘোরানোর জন্য ইয়ানজুন ওকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু চু তো এখানেও বলতে থাকে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? এমনও তো হতে পারে তুমি আমার সবথেকে বড় শত্রু আর তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। এসব শুনে ইয়ানজুনের অনেক বেশি রাগ হয়। চু ওর কথায় কান্না দিয়ে এখান থেকে চলে যেতে চায়, তবে ওর মাথা ঘুরতে থাকে। ইয়ানজুন তাকে ধরতে আসলে ওর নিচের মাথাও ঘুরতে থাকে। তখন আমরা দেখতে পাই ওখানে থাকা প্রত্যেকটা কাস্টমারই ছিল কারো পাঠানো সৈনিক, যারা কিনা এদেরকে বন্দি করে নিয়ে এসেছে। তাদেরকে আমরা দেখি শিকল দিয়ে বাঁধা অবস্থায়। সেখানে খাটের উপর আমরা ইয়ানজুনকেও দেখি। ওদের জ্ঞান ফিরলে ওরা দুজনেই দেখে ওরা শিকল দিয়ে বন্দি। কিছু বুঝে ওঠার আগে ওখানে প্রিন্সেস চলে আসে আর বলে, ইয়ানজুন, আমার আসলে তোমাকে শিকল দিয়ে বাঁধার কোনো ইচ্ছা ছিল না। ওরা বুঝতে পারে রাজকুমারী ওদেরকে কিডন্যাপ করেছে। এখানে রাজকুমারী ইয়ানজুনকে ওর গায়ে থাকা লাল পোশাক দেখিয়ে বলে, তুমি এটা চিনতে পেরেছো? এটা সেই পোশাক যেটা তুমি আমাদের বিয়ের দিন ছিঁড়ে ফেলে দিয়েছিলে। ইয়ানজুন তখন মনে করে সেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে বিয়ের পোশাকের ভেতর যুদ্ধের পোশাকটা পরে আসে আর বিয়ে হওয়ার আগে সেখানে থাকা সৈনিকদেরকে মারা শুরু করে। প্রিন্সেস এসব কিছু দেখে পুরো থ হয়ে যায়। ইয়ানজুন তো রাজাকে মারার জন্য এগিয়ে যায়, আর এরপর সে যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখন প্রিন্সেস ওর পা ধরে বলছিল সে যেন ওকে ছেড়ে না যায়, কিন্তু ইয়ানজুন ওর উপর দিয়ে চলে যায় আর যাওয়ার সময় তাদের বিয়ের পোশাকটাও ছিঁড়ে যায়। বর্তমানে প্রিন্সেস বলে, সেদিন থেকে আমি এই পোশাকটাকে অনেক যত্ন করে জোড়া দিয়েছি, কিন্তু তারপরও জোড়াটা ভালোভাবে লাগেনি। ইয়ানজুন বলে, তুমি আসলে কি চাও? আমাদের মধ্যে যা ছিল তা অনেক আগে শেষ হয়ে গিয়েছে। প্রিন্সেস বলে, আমাকে কেন সবসময় এতটা সারভাইভ করতে হবে? তখন ওর চুর দিকে নজর যায়। প্রিন্সেস চুকে দেখে রাগ হচ্ছিল, তাই গরম লোহা দিয়ে চুকে আঘাত করতে চায়। ইয়ানজুন প্রিন্সেসের এমন পাগলামি দেখে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু পারে না। চুকে আঘাত করতে গেলে চু সরে যায়। ইয়ানজুন ওকে বলে, চুয়ের কোনো দোষ নেই। প্রিন্সেস কষ্ট পেয়ে বলে, তাহলে তখন আমার কি দোষ ছিল যখন ওই লোকগুলো আমার সাথে এমন করেছে?
ইয়ানজুন ওর কথা শুনে প্রিন্সেসকে বলে, তুমি তাকে ছেড়ে দাও, তোমার যা যা করা দরকার তুমি আমার সাথে করো। এটা বলে ও নিজের পোশাক খুলে দেয়। প্রিন্সেস বলে, ঠিক আছে, তাহলে আমি সবকিছু তোমার সাথে করব। ও ইয়ানজুনের দিকে এগিয়ে যেতে চাইলে চু বলে, তুমি এটা কি করছো? এটা বলার সাথে সাথে প্রিন্সেস ওর পিঠে লোহাটা দিয়ে আঘাত করে। প্রিন্সেসের পর নিজের গায়ে থাকা বিয়ের পোশাকটা ইয়ানজুনের দিকে ছুঁড়ে দেয় আর বলে, তুমি যদি এটা পরে আজকে আমাকে বিয়ে করো তাহলে আমি চুকে ছেড়ে দেব। চুয়ের কথা উঠতে ইয়নজুন বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। রাতের বেলা ইয়নজুন যখন রেডি হয়ে ওখানে আসে তখনও দেখে এখানে একটা লেটার পড়ে আছে। প্রিন্সেস লিখেছিল, আমাদের বিয়ের দিনও ঠিক তুমি আমাকে আমার আপনজনদের থেকে আলাদা করে অনেক কষ্ট দিয়েছো, আর আজ আমি তোমাকে সে কষ্টটা ফিরিয়ে দেব চুকে নিজ হাতে মেরে। এরপর আমাদের চুকে দেখানো হয় যাকে বেঁধে রাখা হয়েছিল। প্রিন্সেস তখন একটা মশাল হাতে তার সামনে আসে, আর এদিকে ইয়ানজুন এখানে থাকা সমস্ত সৈনিকদেরকে একে একে মারতে থাকে। আর একজনের থেকে জানতে পারে প্রিন্সেস কোথায় গিয়েছে। সৈনিকটা ভেবেছিল ইয়ানজুনকে মেরে ফেলবে, তাই বেচারা মরার আগে অজ্ঞান হয়ে যায়। তাই ইয়ানজুন ওকে আর না মেরে চলে যায়। অন্যদিকে চু বুঝতে পারে না প্রিন্সেস এমনটা কেন করছে, তাই ও প্রিন্সেসকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। প্রিন্সেস বলে, ইয়ানজুন আমাকে শুরু থেকে ঠকিয়ে এসেছে, শুধুমাত্র তোমার জন্য। চু অবাক হয়ে বলে, আমার জন্য? কিন্তু কেন? প্রিন্সেস বলে, আমাকে বিয়ে না করা থেকে শুরু করে এই যুদ্ধ সবকিছুই তোমার কারণে হয়েছে, কিন্তু আমি জানি না তোমার মধ্যে এমন কি বিশেষত্ব আছে। চু বলে, জানতে চাও আমার মধ্যে কি আছে? তাহলে আমার কাছে এসো। প্রিন্সেস ওর কাছে আসতেই চু ওর হাতে থাকা শিকলগুলো দিয়ে প্রিন্সেসের গলা চেপে ধরে। তবে কিছুক্ষণ পরে একটা গার্ড এসে চুকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমাদের শিমিং রাজ্য দেখানো হয়, যেখানে ডাক্তার জুইউকে দেখে বলে, বরফের পানি ওর পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, তাই ওর জ্ঞান ফিরতে অনেক দেরি হবে। আমরা তখন জুইউকে দেখি ওর জ্ঞান ফিরেনি ঠিকই, কিন্তু ও ছটফট করছিল। প্রিন্সেস চুকে বলে, আমি তোমাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেব না, আমি তোমাকে সহজ মৃত্যু দেব। এটা বলে সে চুকে উল্টো ঝুলিয়ে রাখা অবস্থাতে পানির বড় একটা বালতিতে তাকে চুবাতে থাকে। এরপর উঠিয়ে আবারও বারবার করে পানিতে চুবাতে থাকে। প্রিন্সেস এসব কিছু দেখে মজা পাচ্ছিল। অন্যদিকে ইয়ানজুনকে দেখি এদিকে আসতে। ও তখন চুকে এরকম অবস্থায় দেখে ডাকতে থাকে, আর ওর সামনে আসা সৈনিকদেরকে একে একে মারতে শুরু করে। তবে চুয়ের কাছে আসার আগে প্রিন্সেস চুয়ের গলায় একটা ছুরি ধরে আর বলে সে যেন এদিকে না আসে। এটা বলে প্রিন্সেস ইয়ানজুনের সামনে চুকে পানিতে আবারও চুবাতে থাকে। সবথেকে বড় টুইস্ট হচ্ছে, এই পানিতে বারবার চুবানোর কারণে চুয়ের অতীতের স্মৃতি মনে পড়ে যায়, কিভাবে জুইউ তাকে এভাবে শাস্তি দিয়েছিল। ওর ইয়ং রাজ্যে আসার পর জুইউর সাথে পরিচয় হওয়ার থেকে সবকিছু মনে পড়ে। চু তখন উঠে ওই সৈনিকগুলোকে ফেলে দেয়, কারণ চুয়ের এবার কিছু স্কিল মনে পড়েছে। চু ঠিক আছে দেখে ইয়ানজুন এবার সবাইকে মারতে শুরু করে। একটু পর ও চুয়ের কাছে এসে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। চু কিছুক্ষণ ওর দিকে এভাবে তাকিয়ে থাকে, আর হঠাৎ করে বলে, আমি চু, তুমি আমাকে চিনতে পেরেছো? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সে অভিনয় করছে, তবে ইয়ানজুন ভেবেছিল চু হয়তো ভয় পেয়েছে। এরপর আমরা সপ্তম রাজকুমারকে দেখি, যে খবর পেয়ে এখানে চলে এসেছিল। ওর সামনে তখন এরা দুজন পড়ে যায়। রাজকুমারকে ওর একজন সৈন্য এসে বলে, ইয়ানবেইয়ের কিছু সৈন্য আমাদের এলাকায় চলে এসেছে, ওরা শুধু ওদের রাজাকে এখান থেকে নিয়ে যেতে চায়। রাজকুমার বলে, তাতে কী লাভ হবে, এখনো সুযোগ ওদের রাজাকে মেরে ফেলা। সৈন্যটা বলে, ওরা আমাদের সংখ্যায় অনেক বেশি, যদি তাদের রাজার কিছু হয় তাহলে আমাদের একটা কেউ ছাড়বে না। রাজকুমারের সাথে থাকা একজন সৈন্যটিকে আদেশ দেয় ইয়ানজুকে মেরে ফেলতে, কিন্তু রাজকুমার বুঝতে পারে পরিস্থিতি খারাপ, তাইও এদেরকে যেতে দেয়। তখন প্রিন্সেস এখানে দৌড়ে চলে আসে আর সপ্তম রাজকুমারকে বলে, ভাই, তুমি তো সবসময় চেয়েছিলে আমি যেন প্রতিশোধ নেই, তাহলে চুকে মেরেই আমি প্রতিশোধ নেব, তুমি আমাকে ওকে মারতে সাহায্য করো। রাজকুমার মানা করে দিলে প্রিন্সেস নিজে তরবারি নিয়ে চুকে মারতে চায়, কিন্তু সৈনিকরা তাকে আটকে দেয়। ওরা চলে যাওয়ার পর রাজকুমারী বলতে থাকে, ইয়ানজুন, আমি তো চুকে একদমই ছাড়বো না। সপ্তম রাজকুমারকে তার সৈনিক বলতে থাকে, আমাদের ওদের এখানে মেরে ফেলা উচিত ছিল, কারণ পরে ওরা আমাদের জন্যই বিপজ্জনক হবে। রাজকুমার বলে, এতে অন্তত কিছু ভালো হবে, কারণ আমরা চাইলে কোনো রকম এই যুদ্ধটা থামাতে পারি। তবে যদি আমরা আজকে ওদের রাজাকে মেরে ফেলি তাহলে এই যুদ্ধটা কখনোই থামবে না। রাজ্যে ফিরে আসার পর চু ইয়ানজুনের আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দেয় আর ওকে সরি বলে, কারণ চুয়ের জন্য ওর আঘাত লেগেছে। ইয়ানজুন ওকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দেয়। চু বলে, আমার কিছু স্মৃতি মনে পড়েছিল,
যখন প্রিন্সেস আমাকে ছুরি দিয়ে মারতে চেয়েছে, কিন্তু আমাদের সাথে কি আগে এমন কিছু হয়েছে? আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে এরা দুজন বন্দি ছিল। তখন একজন ওদের সাথে দেখা করতে আসে। ওর নাম হচ্ছে মুশেং। মুশেং মূলত ইয়াংজুনের আঙুলটা কেটে দিচ্ছিল, কারণ মুশেংয়ের সাথে ইয়াংজুনের আগে থেকে শত্রুতা ছিল। এসব কিছু যখন ও চুকে বলে, চু তখন বলে, আমার শুধু তোমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে আছে, বাকিগুলো আমি ভুলে গিয়েছি। ওর কথা শুনে ইয়াংজুন আরও খুশি হয় আর বলে, এই মুহূর্তে তুমি আমার পাশে আছো, এটাই আমার জন্য যথেষ্ট। পরদিন জেনারেল চ্যাংয়ের সাথে ইয়ংজুন আলোচনা করছিল আর বলে, প্রতিবারই কেন শত্রুরা সবার আগে আমাদেরকে ধরে ফেলে? আমার তো মনে হয় কেউ আমাদের কথাগুলো ফাঁস করছে। জেনারেল দেখে ওর দিকে ইশারা করছে ইয়াংজুন। তাই জেনারেল বলে, আপনি কি আমাকে সন্দেহ করছেন? ইয়াংজুন বলে, আমি জানি তুমি কি করছো, তাই তোমাকে সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না। জেনারেল বলে, আমি তো ছোটবেলা থেকে আপনার সাথে আছি। এরপর ওকে প্রমাণ দেখানোর জন্য নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করে। ওর এমন সাহসিকতা দেখে ইয়াংজুন ভাবতে থাকে ও সত্য কথাই বলছে। জেনারেল চ্যাং তখন বলতে থাকে, আমার মনে হয় চুকে রানী বানানো ঠিক হবে না, কারণ কেউই তাকে পছন্দ করে না। ইয়াংজুন ওর কথাতে কিছু বলে না। রাতের বেলা হেলিয়েন আসে চ্যাংয়ের সাথে দেখা করতে। চ্যাং বলে, তুমি এত রাতে আমার সাথে দেখা করতে কেন এসেছো? হেলিয়েন বলে, তোমাকে ধন্যবাদ জানাতে, কারণ মহারাজের সামনে তুমি আমার নামটা বলনি, যেখানে সব কিছুই আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম। এরপর আমাদের ইয়ানবেইয়ের অন্য একজন জেনারেলকে দেখানো হয়, যার নাম হচ্ছে হুয়ান। হেলিয়েন এখানে হুয়ানের সাথে দেখা করে। হেলিয়েন এখানে নিজের উপজাতি নিয়ে কথা বলে, মানে নিজের বংশ নিয়ে। আর হুয়ানকে বলে, চুকে রাজা ইয়াংজুন ইয়ানবেইয়ের রানী বানাতে চায়। হুয়ান বুঝতে পারে ওর কোনো কুমতলব আছে, তাই হুয়ান ওকে ধরে বলে, তোমার বংশের সাথে আমাদের রাজার যুদ্ধের কোনো সম্পর্ক নেই, যা ছিল আগেই শেষ হয়ে গিয়েছে। তোমার উদ্দেশ্য আমি খারাপ দেখতে পাচ্ছি, তাই আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। হেলিয়েন তখন এখান থেকে চলে যায়। পরদিন চু আর ইয়ানজুন রাজধানীতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। চুয়ের হাতে তখনও ইউয়ের দেওয়া সেই টোকেনটা ছিল। এরপর ওরা সিটিতে চলে আসে। এখানে আসার পরেই চুকে নিয়ে যাওয়া হয় ওদের বিয়ের জিনিসপত্র কিনতে। চু বলে, এখানে সবথেকে দামি জিনিস কোথায় পাওয়া যাবে? এরপর একটা দোকানে আসে। আসার পর চুয়ের একটা বেল্ট অনেক বেশি পছন্দ হয়। এই বেল্টটার দাম একদমই কম ছিল। তারপরও ও দোকানদারকে বলে, আমি এটা নিয়ে নিচ্ছি। ও এরপর ইয়ানজুনকে এই বেল্টটা পরিয়ে দেয়। ইয়ানজুন এই বেল্টটা পেয়ে খুশি হয়ে যায়, কারণ চুয়ের দেওয়া এ প্রথম গিফট ছিল এটা। ইয়ানজুন বলে, আমি এটা সবসময় পরে থাকবো বিয়ে পর্যন্ত। ইয়াংজুন তখন ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা রুমে নিয়ে যায়, যে রুমটা ফুল দিয়ে সাজানো ছিল। ও চুকে বলে, বিয়ের পর এই ঘরটা তোমার হবে। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু ইয়ানবেই তো তোমার বাড়ি নয়, তারপরও এই ঘরটা আজ থেকে তোমার। এরপর ওরা দুজনে বাহিরে বসে চাঁদ দেখছিল। ইয়াংজুন আজকে অনেক খুশি ছিল, তাই ও চুয়ের সাথে অনেক কথা বলে। এরপর বলে, আমাদের সন্তানরাও এই ইয়ানবেইতে বড় হবে। কিন্তু বেচারা তখন খেয়াল করে চু তো আগেই ঘুমিয়ে গিয়েছে, তাই ও চুকে কোলে নিয়ে রুমে শুইয়ে দেয়। ইয়াংজুন এখানে মনে মনে বলে, চু, আমি যা করেছি তা তোমার জন্য ভালোই করেছি, যাতে ভবিষ্যতে তোমার কষ্ট না হয়। ও চলে যাওয়ার পর আমরা দেখি চু ইচ্ছে করে ঘুমানোর নাটক করছিল। যাই হোক, পরদিন ইয়ানবেইয়ের সৈন্য যে জায়গায় ট্রেনিং করছিল, চু সে জায়গায় আসে আর সে তলোয়ারটা নিয়ে ট্রেনিং করতে শুরু করে। ওর তখন মনে পড়ে যুদ্ধের ময়দানে ঠিক এভাবে সৈনিকরা একে অপরকে মারছে। তখন এখানে হুয়ান চলে আসে। ওকে দেখে চু বলে, আমি তো তোমাকে কখনো দেখিনি। কিন্তু জেনারেল হুয়ান কোনো কথা না বলে ওর সাথে লড়াই করতে শুরু করে। কেউই কারোর থেকে কম যায় না। হুয়ান বলে, তোমার তলোয়ার চালানোটা ইয়ানবেইয়ের তলোয়ার চালানোর মতো না। এটা বলে আবারও ফাইট শুরু করে দেয়। তবে হুয়ান এবার চুয়ের গলায় তলোয়ার ধরে বলে, তুমি যদি নিজেকে একজন জেনারেল মনে করতে চাও, তাহলে নিজের স্কিলগুলো দেখাও, না হলে অযথা এগুলো করে লাভ নেই। তোমার তো উচিত রানী হয়ে থাকার জন্য প্রস্তুতি নেওয়া। এরপর ওদের দুজনকে আমরা রুমে দেখি। হুয়ান যখন জানতে পারে ও অসুস্থ, তখন ও বলে, আমি মনে করি না আজকে আমি জিততে পেরে ভালো করেছি। তুমি যখন সুস্থ হবে তখন আমি তোমার সাথে আবার লড়াই করব, আর দেখব তোমার লড়াই করার ক্ষমতা কতটুকু। চু তখন একটা ছুরি নিয়ে ওকে আঘাত করতে চায় আর বলে, আমরা সম্পূর্ণ অপরিচিত, তাই আমাকে এই ধরনের কথা বলা থেকে দূরে থাকো। হুয়ান তখন চুয়ের থেকে ছুরিটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার চু ওকে হারিয়ে দেয় আর ওর গলায় ছুরি ধরে বলে, আমি চাই না ইয়ানজুনের কোনো ক্ষতি হোক, আমি শুধু একবার সে বরফের জায়গাটাতে যেতে চাই। এর জন্য আমি তোমার সাহায্য চাই। আমি ওখানে গেলে সেখান থেকে পালিয়ে যাব,
কারণ কেউই চায় না আমি ইয়ানবেইয়ের রানী হই, তাই এটা ইয়ানবেই আর তোমাদের রাজা ইয়াংজুনের জন্য ভালো হবে। হুয়ান বলে, তুমি কি চাইছো, আমি ইয়াংজুনের সাথে বিশ্বাসঘাতকতা করি? তখন মেড আসলে ওরা কথা থামিয়ে দেয়। হুয়ান যাওয়ার সময় ও চুয়ের মেডকে দেখে আর জোর করে ও বক্সটা খুলে দেখে এই বক্সটার মধ্যে মেডিসিনগুলো বদলে দেওয়া হয়েছে। ও তখন মেডিসিন নিয়ে রাজার কাছে অর্থাৎ ইয়াংজুনের কাছে যায়। তবে ইয়াংজুন ওর কোনো কথাই বিশ্বাস করে না আর উল্টো এই বলদটা মেডটাকেই বিশ্বাস করে নেয়। ইয়াংজুন বলে, অনেক দিন ধরে তুমি কাজে ছিলে, তাই তোমার এখন একটু রেস্ট করা প্রয়োজন। এরপর আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ লোককে দেখানো হয় যাদেরকে ইয়াংজুন প্রাসাদে আসার কথা বলেছিল, কিন্তু দুপুর হয়ে গিয়েছে, তাদেরকে ভেতরে যেতে দেওয়া হয় না। তখন একটা লোক এসে তাদের কানে কানে কিছু একটা বলে আর ওরা চলে যায়। কিন্তু আমরা অদ্ভুতভাবে ইয়াংজুনকে দেখি যে ওই দরজাটা বন্ধ করছে। কেন করছে তা আমাদের দেখানো হয় না। এরপর অবশেষে ওদের বিয়ের দিন চলে আসে, যেখানে চু আর ইয়ানজুন রেডি হচ্ছিল। ইয়ানজুনের কোমরও তখনও সেই বেলটা ছিল, কিন্তু বেচারা জানেই না ওর জন্য কী অপেক্ষা করছে। যাই হোক, নিয়ম অনুযায়ী তারা যখন যাচ্ছিল তখন কিছু সৈনিক তাদের উপর অ্যাটাক করে দেয়। ওরা এটা আগে থেকেই জানতো, তাই ইয়ানজুন ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। তবে ক্যারেজে এসে দেখে চুয়ের গায়ে তীর লেগেছে, যার জন্য ওর অবস্থা খারাপ হয়ে যায়। ইয়ানজুন দেরি না করে ওকে প্রাসাদে নিয়ে আসে। ও তখন চুয়ের পাশে বসে কান্না করছিল আর বলে, আমি ভেবেছিলাম আমি তোমাকে সুন্দর একটা জীবন দিতে পেরেছি, আমরা নতুন কিছু শুরু করব আজকে থেকে, কিন্তু দেখো তুমি কত বড় আঘাত পেলে আজকের দিনে। এখানে থাকা লোকেরা তাকে সান্ত্বনা দিতে চাইলে ইয়ানজুন রেগে বলে, তোমাদের রানী এখনো মারা যায়নি যে তোমরা আমাকে এভাবে সান্ত্বনা দিতে চাইছো। ও তখন একজন ভালো ডাক্তারকে দেখাতে বলে চুকে। জেনারেল চ্যাং এদিকে সেই লোকগুলোকে ধরে আনে যারা ওদের উপর অ্যাটাক করেছিল। হুয়ান এদিকে চুনের সাথে দেখা করতে আসে, আর অন্যদিকে ইয়াংজুন যখন ও লোকগুলোকে অনেক কষ্ট দেয় তখন তারা স্বীকার করে নেয় তাদেরকে কে পাঠিয়েছিল। হুয়ান চুয়ের পাশে বসে ওর কাছে ক্ষমা চায়, কারণ চু তাকে আগেই বলেছিল কেউই চায় না চু ইয়ানবেইয়ের রানী হোক। ইয়ানজুন তাড়াতাড়ি করে প্যালেসের দিকে আসতে থাকে, আর হুয়ান তখন চুয়ের দেওয়া একটা লেটার পায়। ইয়ানজুন চুয়ের রুমে এসে দেখে ও নেই। ও তখন প্রত্যেকটা সৈনিকদেরকে আদেশ দেয় রাজ্যের প্রতিটা গেট যেন বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে হুয়ান চুকে নিয়ে সে বরফের দিকে যাচ্ছিল। ও তখন মনে করে চিঠিতে কি লেখা ছিল। চু বলে, তুমি এই চিঠিটা দেখে থাকলে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ ততক্ষণে কেউ না কেউ আমার ক্ষতি করে দিয়েছে। আমি চাই না আমার মৃত্যুটা ইয়ানবেইতে হোক। আমার শেষ ইচ্ছে হচ্ছে তুমি আমাকে সে বরফের জায়গায় নিয়ে যাবে, কারণ সেখানে আমার বাকি স্মৃতিগুলো আছে। আমি চাই আমার মৃত্যুর সময় আমার সাথে থাকুক আমার স্মৃতিগুলো। তোমাকে আমার একজন পরিচিত বন্ধুর মতো মনে হয়েছিল, যদিও আমরা একবার দেখা করেছি। আমার শেষ ইচ্ছেটা আমি চাই তুমি পূরণ করো। অন্যদিকে ইয়ানজুনকে দেখি যে কোনো কিছু আন্দাজ করতে পেরে ওই বরফের কিনারায় আসছিল। হুয়ান এরপর বরফের জায়গায় চলে আসে আর চুকে এখানে শুইয়ে দেয়, কিন্তু তখনই ইয়াংজুন হুয়ানের গলায় তলোয়ার ধরে। হুয়ান বলে, আমি জানি আপনি এখানে আসবেন, আমি শুধু এই কাজটা করেছি যাতে ইয়ানবাই আর আপনার দুজনেরই ভালো হয়। ইয়ানজুন বলে, কিন্তু তুমি এই কাজটা করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। ইয়ানজুন তখন চুকে কোলে করে ওর সাথে নিয়ে যেতে চায়, আর হঠাৎ করে চু ইয়ানজুনকে আঘাত করে। এরপর আরও আঘাত করতে চাইলেও পারে না। ইয়ানজুন ওর এমন কাণ্ড দেখে পুরোই অবাক, কারণ ও ভেবেছিল চু বাঁচবেই না, আর বলে, আমার সাথে এমনটা কেন করেছো? চু বলে, এমনটা কেন করলাম? তোমার জন্যই জুইও মারা গিয়েছে, তার মৃত্যুর প্রতিশোধ আমাকেই নিতে হবে। তখন এখানে চুয়ের কিছু সৈনিক চলে আসে। ওদেরকে তখন হুয়ান আটকাতে চায়, ওদের সাথে লড়াই করতে থাকে। এরপর ইয়ানজুন ওকে জিজ্ঞেস করে, আমি তোমার উপর এত কড়াভাবে নজর রেখেছি, কিন্তু তুমি কিভাবে নিজের সৈনিক পর্যন্ত এখানে নিয়ে এসেছো? চু বলে, তোমার মনে আছে আমি তোমাকে বিয়ের জন্য একটা বেল্ট গিফট করেছিলাম। আসলে ওই বেল্টটা কেনার সময় ও দোকানদারকে ওই টোকেনটা আর একটা চিরকুট দিয়েছিল, আর এই লোকটা মূলত চুদের লোক ছিল। এর মধ্যে ও সৈনিকগুলো নিয়ে এখানে চলে এসেছে। চু বলে, প্রিন্সেসের ওখানে থাকার সময় আমার সব কিছুই মনে পড়েছে। আমি চেয়েছিলাম তোমাকে থামাতে, যাতে ইয়ানবেই আর ইয়ংরাজ্যে কোনো যুদ্ধ না হয়, কিন্তু তুমি তো ক্ষমতালোভী, তাই এতদিন ধরে যুদ্ধটা করে এসেছো। আমরা তখন খেয়াল করে এখানে থাকা বরফগুলো ফেটে যাচ্ছে। তখন ইয়ানজুনের সৈন্য চলে আসে আর চুয়ের সৈন্যগুলোকে তীর দিয়ে মেরে ফেলে। ইয়ানজুন চুকে বলে, সত্যি বলতে আমি শুরু থেকেই জানতাম তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি চাই আমরা নতুন করে সব কিছু শুরু করি আর এসব কিছু ভুলে যাই। চু নিচে পড়ে থাকা ছুরিটা দিয়ে ইয়ানজুনকে আঘাত করতে চায়, কিন্তু ইয়ানজুন এত সহজে হার মানবে না।
এভাবে করতে করতে ইয়ানজুন খেয়াল করে ছুরিটা গিয়ে চুয়ের বুকে লেগেছে, আর বরফ ফেটে যাওয়ার কারণে ওরা দুজনে পানিতে পড়ে যায়। পানিতে গিয়েও চু এখনও ইয়ানজুনকে আঘাত করতে চাইছে, তবে অসুস্থ থাকার কারণে চু অজ্ঞান হয়ে যায়। ইয়ানজুন এখনও কোনো রকম চুকে উপরে উঠাতে চায়, তবে সে নিজে পানিতে একসময় তলিয়ে যেতে থাকে। আর তখনই আমাদের দেখানো হয় এখানে জুইও চলে এসেছে। এই সিনটা দেখে আমার তো প্রথমে স্বপ্নের মতো মনে হচ্ছিল, কারণ এখানে জুইও আসবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, জুইও যখন চুকে উপরে উঠাচ্ছিল তখনও ইয়ানজুনকে দেখে তলিয়ে যেতে, কিন্তু ইয়ানজুকে বাছাই কিনা আমাদের দেখানো হয় না। জেনারেল হুয়ান আর চ্যাং মিলে ওরা রাজাকে খুঁজছিল। ওরা অনেকক্ষণ খোঁজার পর সেখানে ইয়ানজুনকে পেয়ে যায়। অন্যদিকে আমাদের জুইও আর চুকে দেখানো হয়। জুইও চুকে একটা গুহার মধ্যে নিয়ে এসেছিল। জুইয়ের মনে পড়ে ওই ডাক্তারটা বলেছিল খুব কম মানুষই বরফের পানিগুলো সহ্য করতে পারে। ওর এখন টেনশন হচ্ছে, কারণ চু যদি ঠান্ডাগুলো সহ্য করতে না পেরে একটু বেশি অসুস্থ হয়ে যায়। এদিকে সবাই মিলে ইয়ানজুনকে প্রাসাদে নিয়ে আসে আর বলতে থাকে ডাক্তারকে নিয়ে আসতে। জেনারেল চ্যাং বলে আমি চুকে চাই, জীবিত অথবা মৃত, তার জন্যই আমাদের রাজার আজকে এই অবস্থা। এরপর ডাক্তার ইয়ানজুনকে চেক করছে। চ্যাং এসে বলে আপনি আধা ঘন্টা ধরে শুধুমাত্র তাকে চেকই করছেন, তার কি অবস্থা আমাদেরকে জানাচ্ছেন না কেন? ডাক্তার বলে আঘাতটা খুব গভীর না হলেও তার হার্টের একদমই কাছে লেগেছে, আর ওই বরফের পানিতে ঝাঁপ দেওয়ার পর ঠান্ডা পানি তার পুরো শরীরে চলে গিয়েছে। এখন তার হার্টের অবস্থাও খুবই খারাপ। আর কিছু বলার আগে জেনারেল চ্যাং ডাক্তারের কলার চেপে ধরে আর বলে তুমি কি বলতে চাইছো? ইয়ানজুনকে কি তুমি বাঁচাতে পারবে না? ডাক্তার ওর কাছে ক্ষমা চেয়ে বলে তাকে বাঁচানো যাবে, তবে তার বেঁচে থাকার চান্স এখানে খুবই কম আছে। এরপর আমাদের জিমিংয়ের রানীকে দেখানো হয়। সে এখানে জুইউকে খুঁজতে এসেছিল, কারণ জুইউ তাদেরকে কোনো কথা না বলে ওখান থেকে চলে এসেছে। রানী বলে যদি আমরা তাকে খুঁজে না পাই তাহলে আমরা প্রত্যেকের একজনও বাঁচব না। সে তখন ওই গুহাটা দেখে আর বলে সামনে এগিয়ে যেতে, কিন্তু তখন হঠাৎ করে জুইউ সামনে চলে আসে আর ওর গলায় তলোয়ার ধরে বলে আমাকে রাজার কাছে নিয়ে চলো। এরপর আমাদের 3 দিন পর দেখানো হয়, যেখানে ইয়ানজুনের কোনো উন্নতি হচ্ছিল না। রাজ্যের বাকি লোকেরা এখানে তাদের রাজা অর্থাৎ ইয়ানজুনকে দেখতে চায়, কিন্তু এখানে প্রত্যেকে মানা করে দেয়। তারপরও তারা নিয়ম ভেঙে ভিতরে যেতে চায়। তখন জেনারেল চ্যাং চলে আসে। চ্যাং এখানে এই তুমু নামের লোকটাকে মানা করে ভিতরে না যেতে। সে বলে রাজা এখন সুস্থ আছে, সে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, তবে তুমু তো তার কথা মানেই না। তুমুকে থামাতে না পেরে জেনারেল চ্যাং তো ওর মাথাটাই কেটে দেয় আর সবাইকে বলে রাজা কিছুদিনের মধ্যে সুস্থ হবে আর সবাই তাকে দেখতে পাবে। তবে কেউ যদি রাজার সুস্থতা নিয়ে গুজব ছড়ায় তাহলে তার মাথাটাও তুমুর মতো কেটে ফেলা হবে। এরপর জিমিংয়ের রাজাকে দেখি, যার সামনে জুইউ তার ওয়াইফকে বন্দি করে নিয়ে এসেছে। জুইউ বলে ওই বরফের নিচে পড়ে যাওয়ার পর প্রত্যেকে অসুস্থ হয়, কিন্তু সেখানে তো আমাকে সুস্থভাবে বাঁচানো হলো। আমি চাই তোমরা আমাকে ওই অ্যান্টিডোটটা দিয়ে দাও। রাজা এখানে সুন্দরভাবে অ্যান্টিডোটটা দিতে চায়, কিন্তু তার একজন লোক তীর মারে। রাজা তখন বলে আমি তোমাকে এটা ফ্রিতে কেন দেব, তুমি আমার জন্য কি করবে? জুইউকে ভাবতে দেখে রাজা বলে তুমি যদি প্রশ্নের উত্তরটা ঠিকভাবে না দাও তাহলে ওই মেয়েটাকেও মেরে ফেলবো, যে কিনা এখনো গুহায় আছে। জুইউ তখন রাজার সামনে গিয়ে বলে বিনিময়ে আমি আমার জীবনটা আপনাকে দিয়ে দেব। আমাদের চোখে দেখানো হয় যে স্বপ্ন দেখছিল কিভাবে ইয়ংয়ে আসার পর তাকে অত্যাচার করা হতো। আমরা এখানে ক্রাউন প্রিন্স হুয়াইকে দেখতে পাই। সে চুকে বারবার বেত দিয়ে মারছিল আর বলে তোমার তো অনেক শখ হয়েছে বাকি দাসগুলোকে মারার বদলে তোমাকে মারার, তাহলে এখন এই আগুনের মধ্যে হাঁটো। সবাই যখন চুকে ছেড়ে দেওয়ার কথা বলছিল তখন রাজকুমার বাকি দাসগুলোর উপরেও অত্যাচার করে আর চুকে বলে তুমি তো বলেছিলে এই আগুনের মধ্যে তুমি হাঁটবে বাকিদের বদলে, তাহলে এখনই উঠে দাঁড়াও। চু তখন উঠে দাঁড়ায়, কিন্তু রাজকুমার তো ওকে আবারও ব্যথাঘাত করতে থাকে। কিন্তু হঠাৎ করে তখন ওর হাতটা জুইও ধরে ফেলে। জুইও তখন চুকে ওর নাম জিজ্ঞেস করে, চু ওর নামও বলে না। ও তখন চুকে কোলে নিতে চাইলে চু আসতে চায় না, তারপরও ও চুকে কোলে নেয় আর হুয়াইয়ের সামনে দিয়ে ওখান থেকে চলে আসে। চু এখানে ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকে। তখন জুইও আসে মেডিসিন নিয়ে, আর মেডিসিনটা চুয়ের পায়ে লাগাতে চাইলেও চু ওর পা ধরতে দেয় না। তবে জুইও জোর করে ওর পাটা জুইয়ের কোলে নেয় আর নিজের হাত দিয়ে চুয়ের পায়ে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। এরপর ব্যান্ডেজ করা শেষ হলে জুই ওখান থেকে চলে যাচ্ছিল আর হঠাৎ থেমে বলে আজ থেকে তোমার নাম হচ্ছে জিং। যেমনটা প্রিন্সেস এজেন্ট মানে রহস্যময় ড্রামাতে ইউয়ান ইউ চুয়ের নাম দিয়েছিল সিঙ্গা, আর এখান থেকে মূলত ওদের একসাথে পথ চলা শুরু হয়। জুইও তখন চুয়ের কাছে আবারও গুহায় ফিরে আসে আর রাজার কাছ থেকে নেওয়া সে মেডিসিনটা চুকে খাইয়ে দেয়।
এভাবে ওর সেবা করতে করতে বরাবর 7 দিন পর্যন্ত ওর সেবা করতে থাকে জুইয়ু, যাতে চুকে ও তাড়াতাড়ি ঠিক করতে পারে। জুইয়ু দেখে চু এখন কিছুটা ঠিক আছে। ও চলে যাওয়ার সময় চু ওর কোমরের দড়িটা ধরে বলে, আমাকে ছেড়ে যেও না। জুইয়ুর তখন মনে পড়ে রাজা ওকে শর্ত দিয়েছিল, এক প্রকার প্রয়োজনের মতো কিছু মেডিসিন ওকে খাইয়ে দিয়েছে, আর ওকে 10 দিনের সময় দিয়েছে, যাতে 10 দিনে ও চুকে ঠিক করতে পারে। ওর সময় কিছুটা শেষ হয়ে এসেছে দেখে জুইয়ু ওই দড়িটা কেটে ওখান থেকে চলে আসে, আর বাহিরে এসে ও রানীর সৈন্যগুলোকে দেখতে পায়। জুইয়ু বলে, এখনো 3 দিন বাকি আছে, তাহলে আপনারা এখানে কেন এসেছেন? রানী বলে, আমি যদি তোমাকে পাহারা দেই তবে আমি তোমাকে বাঁচাতে পারবো, কারণ 10 দিন পর কে জানে, তুমি ওখানে যাওয়ার সময় তো মরে যেতে পারো। তাই 10 দিনের আগে তোমাকে এখান থেকে নিয়ে যাব, যাতে তুমি সুরক্ষিত থাকো। এরপর আমাদের চুকে দেখানো হয় যার জ্ঞান ফিরেছে। চু বুঝতে পারে জুইয়ু তার সাথে দেখা না করে এখান থেকে চলে গিয়েছে, তাই ও নিজেও বেরিয়ে পড়ে। এখানকার বাজারে আসার পর ও জানতে পারে সৈন্যরা ওর ছবি আঁকিয়ে সবাইকে জিজ্ঞেস করছিল ওকে কেউ দেখেছে কিনা। চুয়ের কিছু জানার ছিল, তাই ও একটা দোকানে বসে খাবার খায়। আর ওয়েটার থেকে জানতে পারে কিছুদিন ধরেই ইয়ানবেইয়ের সৈন্যরা সমস্ত জায়গায় তল্লাশি করছিল দাতং গিল্ডের লোকগুলোকে ধরার জন্য। এই দাতং গিল্ডের লোকগুলোই মূলত চুকে সাহায্য করেছিল সব সময়। কিন্তু কথা হচ্ছে, এই আদেশটা তো এখনো রাজা অর্থাৎ ইয়ানজুন দেয়নি। চু এরপর এখানে মিস ইউকেও দেখতে পায়, যাকে বেঁধে রাখা হয়েছিল। চু এখানে ইউ এর জন্য কিছুই করতে পারে না। চু এরপর সে যুদ্ধের ময়দানে চলে আসে, যেখানে কিনা ও শিউলি বাহিনীকে মেরে ফেলা হয়েছিল। এখানে এসে ও জেনারেল চ্যান আর জিও মানে ওর সাথীদেরকে খুঁজতে থাকে, কিন্তু 1 লাখ সৈন্যের বিরুদ্ধে কিভাবে 5000 সৈন্য বেঁচে থাকতে পারবে? প্রত্যেকটা সৈন্যকে এখানে মেরে ফেলা হয়েছে। এখানের এমন করুণ পরিস্থিতি দেখে চু কান্না করতে থাকে। আর রাতের বেলা আমরা ইউকে দেখি, যেখানে পাহারা দিচ্ছিল অনেকগুলো সৈন্যগুলো সেখানে হঠাৎ একটা ঘোড়াকে দেখতে পায়। ওরা যখন এগিয়ে যায় তখন চু ওদের উপর অ্যাটাক করে দেয়, আর ইউকে বাঁচিয়ে ওর সাথে নিয়ে যেতে চায়। কিন্তু তখন এই সৈন্য এসে চারপাশ থেকে ওকে ঘিরে ফেলে। এখানে জেনারেল চ্যাংকেও দেখি। চ্যাং বলে, অবশেষে তুমি আমাদের পাতানো ফাঁদে পা দিয়ে দিলে। চু বলে, একটা সময় ছিল যখন আমরা একসাথে যুদ্ধ করেছি, কিন্তু আফসোস তুমি আমার শিউলি বাহিনীকে মেরে আমার শত্রুতে পরিণত হয়েছ। এটা বলে ওর দিকে একটা তীর ছুঁড়ে ও পালাতে শুরু করে, আর চ্যাংয়ের সৈন্যরাও ওর পিছু নিতে শুরু করে। এভাবে করে ওরা একটা পাহাড়ে চলে আসে। চ্যাংয়ের সৈন্যরা তীর ছুঁড়লে ইউ এর গায়ে লাগে, আরও পড়ে যায়। চু কোনো রকম ইউকে নিয়ে আসতে থাকে, কিন্তু আস্তে আস্তে দেখে ওরা পাহাড়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। চ্যাং বলে, আমি আজকে দেখবো তোমাকে কে বাঁচাবে। এটা বলে ও চুর উপর অ্যাটাক করে দেয়, আর চুও ইউকে হাতে ধরে ওদের উপর অ্যাটাক করতে থাকে। চু একাই এতগুলো সৈন্যের বিরুদ্ধে লড়াই করছিল। তখন ইউ দেখতে পায় জেনারেল চ্যাং চুকে মারতে আসছে, তাই ইউ গিয়ে চুকে প্রোটেক্ট করে, আর চ্যাংয়ের তলোয়ারটা চুয়ের পিঠে আঘাত করে। জেনারেল চুকে এবারে সুযোগে মেরে ফেলতে চায়, কিন্তু চু ওকে আঘাত করে। চু তখন ইউকে শুইয়ে দিয়ে চ্যাংকে মারতে আসে, কিন্তু চ্যাংকে আঘাত করার সাথে সাথে ওর গা থেকে কিছু পাউডার বের হয়, আর ওটা গিয়ে চুয়ের চোখে লাগে। এখানে আমরা ইউকে দেখতে পাই যে এখনো বেঁচে আছে, কিন্তু চুয়ের চোখের অবস্থা খারাপ, সে কিছুটা ঝাপসা দেখছে। চ্যাং তখন চুকে বলে, তোমার জন্যই ইয়ানজুন বারবার ইয়ানবেই রাজ্যকে ছেড়ে দিয়েছিল, তোমার জন্যই এতগুলো যুদ্ধ হচ্ছে। আমি চাই তুমি মরে যাও, তাহলে ইয়ানবেই এর প্রত্যেকটা মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এটা বলে ও চুকে মারতে আসে, আর ঠিক ওই সময় ইউ চুকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়, আর আবারও তলোয়ারের আঘাতটা ওর পিঠে লাগে। চু বুঝতেই পারে না হঠাৎ এখানে কি হলো। জেনারেল চ্যাং যখন এগোতে যায় তখন ইউ ওর পা ধরে ফেলে। জেনারেল চ্যাং এখানে নিষ্ঠুরভাবে ইউকে আবারও আঘাত করে, তবে ইউ ওর পা ছাড়ে না। মারতে মারতে চ্যাং ওকে একেবারেই মেরে ফেলে। এরপর আমাদের চুকে দেখানো হয় যে পানিতে ভাসছিল। ওর যখন জ্ঞান ফিরে আসে তখন ও বারবার ইউর চিৎকার শুনতে পাচ্ছিল। তবে হঠাৎ ওর মনে পড়ে ইউকে তো চ্যাং আঘাত করেছে। ইউর কথা মনে পড়তে চু জোরে চিৎকার করতে থাকে। আমরা এখানে চুয়ের চোখ দেখে বুঝতে পারি ওর চোখে কোনো একটা সমস্যা হয়েছিল ওই পাউডারগুলোর কারণে। অন্যদিকে জেনারেল চ্যাং এখনো বিশ্বাস করতে পারছে না চু কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে, তাই ওর সৈন্যদেরকে লাগিয়ে দেয়। সৈন্যরা চুয়ের পোস্টার সমস্ত জায়গায় লাগিয়ে দেয়, আর প্রত্যেককে বলতে থাকে ওকে দেখলেই যেন সৈনিকদেরকে খবর দেয়। এই বাজারে আমরা জুইয়ুকে দেখতে পাই, যে এখানে খাবার খেতে এসেছিল। ও যখন দাতং গিল্ডের লোকগুলোর কথা জানতে পারে তখন ও রানীকে বলে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আর এ বাজারে মূলত আমরা চুকে দেখতে পাই, যে কোনো রকম এ বাজার পর্যন্ত এসেছে। ও তখন দেখতে পায় সৈনিকরা হন্য হয়ে ওকে খুঁজছে। এদিকে জুইও আসে চুকে ওই গুহার মধ্যে খুঁজতে। সৈনিকরা চুকে দেখে কিছুটা সন্দেহ করে আর ওকে জিজ্ঞেস করতে আসে।
চু তখন ভাবতে থাকে ও ছুরিটা দিয়ে সৈনিকদের অ্যাটাক করবে। সৈনিকরা ওকে ছুতে আসতেই একটা লোক ওকে বাঁচিয়ে নেয় আর এমন আচরণ করতে থাকে যেন সৈনিকরা বুঝে যায় লোকটার কোনো একটা দাসী হবে হয়তো। সৈনিকদের থেকে লুকিয়ে লোকটা চুকে বারবার জিজ্ঞেস করছিল সে কে। চু কিছু বলছে না দেখে ও চুকে ক্যারেজে তুলে নেয়। কিন্তু কথা হচ্ছে ওইখানে আমরা জুইউকে দেখি যে ঘোড়া নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। এরপর আমরা ওই ছেলেটাকে দেখি যে চুয়ের চোখ বেঁধে দিয়েছিল আর বলতে থাকে অনেকদিন হয়ে গেল আমাদের দেখা হয়নি। এই লোকটির নাম হচ্ছে জাওছে। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জাওছে যখন এখানে আসছিল তখন চুই মূলত ওকে রাজধানীতে আনতে গিয়েছিল। জাওছে বলে আমাকে ওয়েলকাম করার জন্য এত সুন্দর একটা মেয়ে পাঠিয়েছে ওরা। জাওছে ওর কাছে আসতেই চু বলে আপনি এখান থেকে চলুন, আমাদের এই পথ দিয়ে রাজধানীতে যেতে হবে। কিন্তু জাওছে তো মেয়ে পাগল ছিল, সে চুকে দেখিয়ে বলে তুমি অনেক সুন্দরী, আমার সাথে চলো। জোর করে ওকে নিজের ক্যারেজে নিয়ে যেতে চাইলে চু ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চুর এমন রাগ দেখে তো জাওছে বলতে থাকে সত্যি তোমার তুলনা হয় না। চু তখন রেগে চলে আসছিল, ঠিক তখনই জাওছে ওকে জড়িয়ে ধরে আর ওর ঘাড়ে কিস করে। কিন্তু চু তো কম ছিল না, সেও জাওচেকে দুটো চড় মারে। এখানে কথা হচ্ছে জাওচেন মূলত বিয়েন্তানের রাজকুমার ছিল। জাওচেন এটা ভেবে বেশি অবাক হয় চু তো জানে ও একজন রাজকুমার, তারপর ওকে চড় মারলো আর নিজের গালে হাত দিয়ে বলতে থাকে এটা একটু বেশি আনন্দদায়ক ছিল। মানে এই বেটা সম্পূর্ণ মেয়ে পাগল ছিল। সে তো চুয়ের হাতে মার খেয়েও তার শান্তি হয়নি। চুকে বারবার প্রপোজ করতে থাকে ওর বউ হওয়ার জন্য। যাই হোক, বর্তমানে চুচেও ডাক্তারকে জিজ্ঞেস করে চুয়ের কি অবস্থা। ডাক্তার বলে ওর চোখে অনেক আঘাত রয়েছে, তবে দুঃখজনক কথা হচ্ছে তার হাতের আঘাতের জন্য সে ভবিষ্যতে তরবারি চালাতে পারবে কিনা আমি নিশ্চিত নই। আর কিছু বলে ডাক্তার থেমে যায়। জাওছে ওর মাথায় বাড়ি দিয়ে বলে তাড়াতাড়ি বলো। ডাক্তার বলে তার চোখে সময়মতো চিকিৎসা করাতে পারলে সুস্থ হয়ে যেত, কিন্তু তার চোখের জন্য এখন একটা মেডিসিন লাগবে যার নাম হচ্ছে হুতু টনিক। এটা না পেলে ওর চোখ পুরোপুরি অন্ধ হয়ে যাবে। জাওছে তার থেকেও বেশি অবাক হয় যখন ডাক্তার তাকে আরও বলে প্রথমত এই মেডিসিনটা অনেক বেশি এক্সপেন্সিভ, দ্বিতীয়ত শতকরায় 5% লোক এর সম্পর্কে জানে, আর যদি এটা পাওয়া যায় তাহলে নিয়মিত 7 দিন ব্যবহার করতে হবে। আর 7 দিনের মধ্যে একদিন যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি টানা 7 দিন ব্যবহার করতে হবে। রাজকুমার জাওছে তো চুয়ের জন্য পাগল ছিল, তাই সে বলে তুমি চিন্তা করো না, যত কিছুই হয়ে যাক না কেন আমি ওই মেডিসিনটা খুঁজে বের করব। জুইও এখানে যখনই জুইয়ুর কথা প্রিন্সকে বলে তখন প্রিন্স তো রেগে যায় আর বলে এত কষ্ট করে তোমাকে বাঁচালাম আর তুমি তো সারাক্ষণ ওই জুইয়ুর কথাই বলছো। এখানে তোমার চিকিৎসা হবে না, তাই আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব। তবে চু এখানে যেতে চায় না। প্রিন্স জানতে চাইলে চু বলে আমাকে জুইয়ুর জন্য অপেক্ষা করতে হবে। রাজকুমার এটা শুনে একটু মন খারাপ হয় আর বলে এতগুলো বছর হয়ে গেল তারপরও তুমি এখনো বদলাওনি, তুমি সেই জুইয়ুকেই পছন্দ করো। রাতের বেলা চু যখন ঘুমাচ্ছিল তখন কেউ একজন ওর কাছে আসে আর সেটা হচ্ছে জুইয়ু। তবে জুইয়ু এখানে কিভাবে এলো তা আমাদের দেখানো হয় না। জুইয়ু এখানে ওকে একটা মেডিসিন দিয়ে যায়। যাওয়ার সময় চু ভাবতে থাকে এটা হয়তো রাজকুমার হবে, তাই সে বলে চু যে তুমি কি আমাকে একটু পানি দিতে পারবে। জুইয়ু এরপর ওর জন্য পানি নিয়ে যায়, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে ওর কেমন জানি লাগে। চু যখন ওকে পানি দিতে চায় তখন ও হাতটা সামনের দিকে বাড়ায়। জুইয়ু বুঝতে পেরে যায় চু অন্ধ হয়ে গিয়েছে। চু তখন বলে তুমি তো দিনের বেলা অনেক বকবক করো, কিন্তু এখন এতটা শান্ত কেন। ওর কথা শুনে জুইয়ু কিছুই বলে না। চু বলে রাতের বেলা তুমি আমার রুমে আমার পারমিশন ছাড়া কেন ঢুকেছো, কিন্তু ও দেখে ওখানে কেউই নেই, মানে জুইয়ু চলে গিয়েছে। ডাক্তার যখন ওই মেডিসিনটা চেক করে তখন সে অবাক হয়ে ঝাউচিকে বলে এটা তো সেই মেডিসিন যার কথা গতকালকে আমি আপনাকে বলেছিলাম। ঝাউচে বলে এই মেডিসিনটা যদি সত্যি হয় তাহলে মাত্র 7 দিনের ব্যাপার। চুয়ের চোখ আবারও আগের মতো হতে। এরপর চুকে দেখি যাকে ওই মেডিসিনটা দেওয়া হয়, কিন্তু একটু পর চু ওই মেডিসিনটা হাতে নিয়ে বলে এটা তো হাউতু টনিক, কিন্তু তুমি এটা কোথায় পেলে, এটা কি জুইয়ু পাঠিয়েছে। রাজকুমার বলে তুমি কি বলছো। জাওসে বলে এটা তো ওই ওষুধটা ঠিকই, কিন্তু জুইয়ুকে কেন এই মেডিসিনটা পাঠাতে হবে। তুমি কি একবার এটাও ভাবতে পারো না যে আমি নিজেও তো এই কাজটা করতে পারি। চু বলে এটা সম্ভব না, কারণ এই মেডিসিনের উপকরণটা আমি একবার ইয়ংয়ে করেছিলাম আর এই উপকরণটা মূলত জুইয়ুর পরিবারের থেকে এসেছে। ঝাউচে এখানে চুকে কিছু বলার আগে চু বলে কাল রাতে তুমি আমার রুমে এসেছিলে। ঝাউচে বলে না। তখনও বুঝে যায় আসলে জুইয়ু এই মেডিসিনটা এনেছিল। রাতের বেলা আমরা জুইয়ুকে দেখি
যাকে ঝাউচে ধরে ফেলেছিল। ঝাউচে এর কাছে যখন ধরা পড়ে যায় তখন জুইও নিজের চেহারা দেখায়। ঝাউচে বলে, তুমি লুকিয়ে কেন থাকো? মেডিসিন দেওয়ার এত প্রয়োজন হলে তাহলে চুইয়ের কাছে গিয়ে তুমি মেডিসিন দিতে, কিন্তু লুকাও কেন? জুইও চিন্তা করে বলে, আসলে চুইয়ের আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি ওর কাছে যাচ্ছি না। ঝাউচে বলে, ঠিক আছে, তাহলে তুমি এখন থেকে ওর সাথে আর দেখা করবে না, ওকে নিজের মতো করেই থাকতে দাও। এখন যেমন সবসময় অন্ধকারের মধ্যে থাকো আর সবার থেকে লুকিয়ে থাকো, ভবিষ্যতে এইভাবে লুকিয়ে থাকবে। ওর কথা শুনে জুইও ওর সামনে আসতে থাকে, যাকে দেখে তো রাজকুমার অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, জুইও তুমি কি করতে চাইছো? আমাকে মারতে চাইছো? জুইও তোর কোনো কথাই শুনে না, আর একটা সময় গিয়ে ঝাউচে পিলারের সাথে আটকে যায়। এদিকে চু কারো আসার শব্দ পেয়ে দরজা খুলে আর দেখে এটা তো ঝাউচে। ঝাউচেকে বলে, জুইও কোথায়? ঝাউচে বলে, ও তো এখানে নেই, আমি তোমাকে কতবার বলেছিলাম এই ওষুধটা আমি আমার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নিয়েছি, কিন্তু তুমি তো বিশ্বাসই করো না। চু তো রেগে মেডিসিনটা নিয়ে দরজা বন্ধ করে দেয়, আর এভাবে কয়েকটা দিন যেতে থাকে। এদিকে ঝাউচে বলতে থাকে, চু যত তাড়াতাড়ি হোক তুমি সুস্থ হয়ে যাও। আর চু মনে মনে বলতে থাকে, জুইও যত দীর্ঘ সময় হোক না কেন আমি তোমার জন্য অপেক্ষা করব। এভাবে 6 দিন কেটে যায়। মেডিসিন দেওয়ার পর জুইও জিজ্ঞেস করে, তোমার এখন কেমন লাগছে? চু বলে, এখনও ঝাপসাই আছে। ঝাউচে একটু একটু করে ওর পাশে এসে বসে বলে, আমি জানি তুমি আমাকে কখনো বিশ্বাস করো না, কিন্তু সবাই জানে জুইও সেই বরফের নদীতে পড়ে মারা গিয়েছে। যদি সে সত্যিই থাকতো তাহলে তোমার সাথে দেখা করতে আসলো না কেন? চু বলে, তুমি যত চেষ্টাই কর না কেন আমি এখানেই থাকবো, কোথাও যাব না। ঝাউচে চিন্তিত হয়ে পড়ে আর বলে, তোমার শরীরে যতগুলো অসুস্থতা রয়েছে সবগুলো ঠিক করতে মোট 14 দিন লাগবে, তুমি এখানে থেকে কিভাবে সবকিছু ঠিক করবে? তবে চু তো নিজের কথাতে অটুট থাকে। এদিকে এরা দুজন বসে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট ওকে জানায়, আপনি তো বিয়াংতানের ক্রাউন প্রিন্স, এখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ আবার শুরু হতে পারে, আপনার কোনো ক্ষতি হলে অনেক বড় ঝামেলায় পড়ে যাব। ঝাউচে তখন প্ল্যান করতে থাকে, ওর অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে, আর মাত্র 14 দিন, এই দিনগুলো কেটে গেলেই আমি চুকে নিয়ে যাব, যে করেই হোক ওর হাত পা বেঁধে হলেও আমি ওকে বিয়াংতানে নিয়ে যাব। তবে অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, সে তো অনেক শক্তিশালী, আপনি কি তার বিরুদ্ধে পারবেন? বেচারা ঝাউচে তো এবার ভয় পেয়ে যায় আর বলে, সত্যিই তো, তবে আমি চেষ্টা করব। রাতের বেলা চু জুইয়ুর কথা মনে করছিল, আর তখনই আমরা বাহিরে জুইয়ুকে দেখি যে আরেকটা মেডিসিন নিয়ে এখানে এসেছে, কিন্তু তার সামনে তখন চু চলে আসে আর কোনো কথা না বলেই ওকে ধরে বলে, তুমি আসলে কে? আমার জন্য মেডিসিনটা কেন আনলে? জুইয়ু ওর হাতের মধ্যে লিখে বলে, আমার নাম হচ্ছে ইউকি। চু জিজ্ঞেস করে, কিন্তু তুমি কথা কেন বলছো না? তুমিও কি সে বরফের নদীতে পড়ে নিজের কথা হারিয়ে ফেলেছো? জুইও তখন মাথা নাড়ায়। চু বলে, তাহলে জুইও কোথায়? সে তখন বলে, চলে গিয়েছে। এটা শুনে চু বিশ্বাস করতে চায় না আর ওকে ধরে বলতে থাকে, তুমি কেন তাহলে বেঁচে আসলে? ও তো আমাকে বাঁচিয়েছিল আমার বিশ্বাস, তাহলে তুমি ওকে বাঁচিয়ে নিয়ে আসো। এভাবে জোরে জোরে করাতে ওর হাতে অনেক ব্যথা লাগে, তাই জুইও ওকে কোলে করে নিয়ে আসে আর ওর হাতের মধ্যে মেডিসিন লাগিয়ে দেয়। চু ওকে পেন্টেনটা দেখিয়ে বলে, তুমি আমাকে বাঁচানোর পর এগুলো রেখে চলে গিয়েছো। কিন্তু জুইও তাকে আবারও বলে, আমি হচ্ছে ইউকুই, আর ও চলে গিয়েছে, মানে মারা গিয়েছে। চুকে কান্না করতে দেখে জুইও চাইছিল ওর চোখের পানি মুছে দিতে, কিন্তু জুইওর সাহস হয় না। আর চলে যাওয়ার সময় চু ওকে থামায় আর বলে, ওর বাম হাতে একটা আঘাতের চিহ্ন আছে। তবে চুইও ওর হাত চেক করে দেখে এখানে কোনো আঘাতই নেই। চুইও তখন ভাবে, তাহলে সত্যি হচ্ছে তুমি ইউকি। জুইও চলে আসার সময় ও রক্তভূমি করে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, শিমিকের রাজা ওকে যে মেডিসিনটা দিয়েছিল তার মেয়াদ ছিল 10 দিন, আর মেডিসিনের উপকারিতা হচ্ছে তোমার শরীরের সমস্ত দাগগুলো মিটিয়ে দেবে। তুমি আর পূর্বের জুইও থাকবে না, তুমি আমার শ্যাডো হয়ে থাকবে। তবে আমার কথা হচ্ছে, এ রাজা কেন জুইউকে নিজে শ্যাডো বানাতে চায়? শিমিংয়ের রাজার অতীতের অনেক বড় একটি রহস্য আছে, যেটা আমরা সামনেই জানতে পারবো। পরদিন সকালে এই বলদ ক্রাউন প্রিন্স আসে চুকে বেঁধে ফেলার জন্য, মানে ওর অনেকগুলো সৈন্য নিয়ে। রাজকুমার তখন প্রত্যেককে বলতে থাকে, আমি 1 2 3 পর্যন্ত গুনবো, গণার পর সবাই গিয়ে একসাথে হামলা করবে আর চুকে বেঁধে ফেলবে। কিন্তু ও যখন 3 পর্যন্ত গুনে তখন অ্যাসিস্ট্যান্ট সহ প্রত্যেকে ওকে থামিয়ে দেয় আর বলে, আপনি কি নিশ্চিত যে চু এখনো নিজের আসল শক্তি ফিরে পায়নি, মানে ফাইটিং স্কিল? সে বলে, আমি নিশ্চিত নই, মানে রাজকুমার নিজেই জানে না। ঝাউচে বলে, তবে আমি একটা জিনিসে নিশ্চিত, যে চু এখন চোখে দেখতে পায় না। তখন ওর অ্যাসিস্ট্যান্ট সবাইকে বলতে থাকে, ক্রাউন প্রিন্স আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। ঝাউচে 3 পর্যন্ত গুনে দরজা খুলে ভিতরে ঢুকে যায় আর সোজা চুয়ের সামনে গিয়ে পড়ে। ওর সামনে তখন দড়িটাও পড়ে যায়, যার কারণে একটা লোক দেখে ওই দড়িটা নিয়ে নেয়। ঝাউচে কিছু বলার আগে চু বলে, আমি তোমার সাথে বিয়াংতানে যাব,
যেটা শুনে ক্রাউন প্রিন্স তো পুরোই অবাক। এরপর ওরা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে সমস্যা হচ্ছে ইয়ানবেইয়ের সৈনিকরা এখনো চুকে খুঁজছে। যাই হোক, পরবর্তীতে আমাদেরকে ইয়ানশুনকে দেখানো হয়। আমি এখন থেকে ওকে ইয়ানজুন না বলে ইয়ানশুন বলবো, তাহলে তোমাদের সুবিধা হবে। এদিকে এরা প্রত্যেকে জেনারেল চ্যাংইউয়ানের উপর অনেক বেশি বিরক্ত ছিল, কারণ সে ওদেরকে ঢুকতে দেয়নি, আর রাজার কী অবস্থা এটাও বলতে দেয়নি। তবে তারা বুঝতে পেরেছে রাজা এখনো কোমায় আছে। ওরা তখন কথা বলতে বলতে সিংহাসনের কথাও বলে দেয়। মানে ওরা এখন থেকে ভাগাভাগি করা শুরু করেছিল সিংহাসনটা, আর ভেবেছিল ইয়ানশুন কখনো জাগবেই না। এরপর জেনারেল চ্যাং আসে হেলিয়ানের সাথে দেখা করতে। হেলিয়ান তখন ওকে একটা মহিলার কাছে নিয়ে আসে। একে দেখে বোঝাই যাচ্ছে ও হয়তো কোনো তান্ত্রিক হবে। যাই হোক, ওকে এখানে আনা হয় ইয়ানশুনকে দেখার জন্য। এরপরও ইয়ানশুনের চিকিৎসা শুরু করে দেয়। চ্যাং বলে, আপনি কি সত্যি আমাদের রাজাকে ঠিক করতে পারবেন? সে বলে, তুমি চিন্তা করো না, কিন্তু তাকে বাঁচানোর জন্য আমার মেডিসিন যথেষ্ট নয়, তাকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে। এদিকে আমরা ইয়ানবেইয়ের ব্ল্যাক ইগল সৈনিকদেরকে দেখতে পাই, যাদের জেনারেল ওদেরকে বলছিল ওই ইয়ানশুন তো শুধুমাত্র একটা দাসীর জন্য নিজেই পুরো ইয়ানবেইকে বিপদে ফেলেছে, তাই আমাদের উচিত পুরো ইয়ানবেইকে দখল করা আর ইয়ানশুনকে রাজার পদ থেকে সরিয়ে দেওয়া। মানে এরা প্রত্যেককে এখন বিদ্রোহ করতে চাচ্ছে। একজন সৈনিক এসে জেনারেল হুয়ানকে বিষয়টা জানায়। জেনারেল হুয়ান তখন প্রত্যেকটা সৈনিকের কাছে যায় আর তাদেরকে বলতে থাকে, যদি কেউ আমাদের রাজ্যের উপর হামলা করে আমরা তাদের একদমই ছাড়ব না, সে যদি আমাদের দেশের সৈন্য হয় তারপরও না। আর আজ থেকে আমি রাজা ইয়ানশুনের পরিবর্তে সমস্ত সৈনিকদের দায়িত্ব নিচ্ছি, মানে পুরো একটা রাজ্যের জেনারেল। অন্যদিকে আমাদের সপ্তম রাজকুমারকে দেখানো হয়, যে প্রিন্সেসের কাছে এসেছিল। সে বলে, যে কোনো সময় এখানে যুদ্ধ লাগতে পারে, তাই তুমি আগেই শহরে ফিরে যাও। চুন বলে, এই নদীটা অনেক বেশি সুন্দর। রাজকুমার কিছু বুঝতে পারে না আর বলে, এবার তুমি চলো। কিন্তু ওর যাওয়ার সময় পিছনে কিছু আওয়াজ শুনতে পায় আর দেখে প্রিন্সেস নদীতে ঝাঁপ দিয়েছে। সে চিৎকার করে তার সৈন্যদেরকে ডাকতে থাকে। এরপর আমাদের বিয়ান্তানের একজন প্রিন্সকে দেখানো হয়, যার নাম হচ্ছে লুও। তার মেয়েড এসে জানায় ওখানে কেউ একজন পড়ে আছে। লিও এসে দেখে এটা তো হচ্ছে প্রিন্সেস, তবে লিও ওকে চিনতে পারে না। রাতের বেলা ওরা যাওয়ার সময় এখানে ক্রাউন প্রিন্স তো বারবার চুকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু চু একটা কথাও বলে না। যাওছে বাহিরে তাকিয়ে দেখে এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। ফেস্টিভ্যালের কথা শুনে চু ওকে বলে, চলো তাহলে ফেস্টিভ্যালের ল্যান্টন দেখে আসি। ওরা এই ফেস্টিভ্যালে আসার পর চু মনে করতে থাকে জুইয়ের সাথে ও ঠিক এরকম একটা ফেস্টিভ্যালে গিয়েছিল, যেখানে জুইও ওকে শিয়ালের মতো একটা মূর্তি, মানে কাগজের মূর্তি কিনে দিয়েছিল। আর এখানে এসেও চু এটা পেয়ে যায় আর এরপর এটা পানিতে ভাসিয়ে দেয়। এখানে চু মনে করতে থাকে জুইও হয়তো মারা গিয়েছে, কিন্তু সেখানেই আমরা জুইউকে দেখি যে ওদের ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে। চু চলে যাওয়ার পর জুইউ দেখতে পায় চু সে মূর্তিটাকে পানিতে ভাসিয়ে দিয়েছে। পরদিন ওরা বিয়াংতানের সিটিতে পৌঁছে যায়। এখানে প্রত্যেককে চেক করা হচ্ছিল। সৈন্যটি যখন দেখে এটা ক্রাউন প্রিন্সের ক্যারেজ, তখন সে কিছু বলতে পারে না, কিন্তু নিয়ম অনুযায়ী তো ওকে চেক করতে হবে। কিন্তু ক্রাউন প্রিন্স ওকে তো ভয় দেখায়, যার জন্য সৈন্যটি ওকে আর কিছু বলে না আর এখান থেকে যেতে দেয়। কিন্তু সেখানে আমরা একটা লোককে দেখি যে চুকে ভিতর থেকে দেখে চিনতে পেরে যায়, কিন্তু কিছু করার ছিল না, কেননা ওরা এখান থেকে চলে যাচ্ছিল। ওরা বিয়াংতানের টাংজিং শহরে এসেছিল। এখানে আমরা এম্পেররকে দেখতে পাই, যে মেয়েগুলোর সাথে কানামাছি খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এমপ্রেস এসে তাকে চেক করার সময় ডাক্তার বলে সে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এমপ্রেস এরপর এম্পেররের সাথে কথা বলে। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি এ সমস্ত রাজ্যটাই মূলত এমপ্রেস নিজে সামলায়। তবে এমপ্রেস একটুও ভালো ছিল না, তার তো একজন কনকুবাইনও ছিল। সে তার কনকুবাইনকে বলে, তুমি যে সুন্দরী মেয়েদেরকে পাঠিয়েছিলে সে মেয়ে দুটো ভালোই ছিল, অন্যান্য মেয়েগুলোকে পাঠাও, যাতে এম্পেরর মেয়েগুলোকে নিয়ে খুশি থাকে আর এই সুযোগে এমপ্রেস সমস্ত ক্ষমতা নিজে নিয়ে নিতে পারে, মানে প্রত্যেকেই ক্ষমতালোভী। কনকুবাইন বলতে থাকে আরও একটি বিষয় আছে, ক্রাউন প্রিন্স ইয়ানবেই থেকে ফিরে এসেছে, কিন্তু তার সাথে এখন একটা সুন্দরী মেয়ে আছে। এমপ্রেস জিজ্ঞেস করে সে কোন বংশের, মানে কোনো রাজকুমারী কিনা, তবে কনকুবাইন সেটা বলতে পারে না। অন্যদিকে প্রিন্সেস রাজা লুওকে জিজ্ঞেস করে 3 দিন হয়ে গেল আমাকে বাঁচালে, অথচ আমি কে, কোথা থেকে এসেছি আর আমার নাম পরিচয় কিছুই জিজ্ঞেস করলেন না। তোমার যদি এগুলো বলতে কষ্ট হয় তাহলে তুমি আমাকে না বলতে পারো। প্রিন্সেস লিওকে দেখে তার ইয়ানশুনের কথা মনে পড়ে। প্রিন্সেস বলে, আপনাকে দেখলে আমার একজন মানুষের কথা মনে পড়ে। লিও বলে, সে নিশ্চয়ই আপনার কোনো কাছের একজন মানুষ, না হলে আমার চেহারাতে আপনি ওই মানুষটাকে দেখতে পারতেন না। প্রিন্সেস বলে, হ্যাঁ, সে আমার সব কিছু ছিল। লিও বলে, তাহলে আমার মনে হয় তাকে এখন ভুলে যাওয়া উচিত। প্রিন্সেস বলে, তা সম্ভব নয়, যদি আমি ভুলে যেতে পারতাম তাহলে তো ভুলেই যেতাম। লিও বলে, আমি তোমাকে ভোলানোর জন্য চেষ্টা করব আর আমি সবসময় তোমার পাশে থাকব।
লিওর কথা শুনে আমরা বুঝতে পারি ও মোটামুটি প্রিন্সেসকে পছন্দ করতে শুরু করেছে। এরপর আমাদের ইয়ানশুনকে দেখানো হয়, যাকে জেনারেল চ্যাং নিয়ে যাচ্ছিল একটা জায়গায়, যে জায়গাটার কথা ওই মেয়েটা বলেছিল। অনেক কষ্টের পর তারা ওই জায়গাটায় গিয়ে পৌঁছায়। এখানে আসার পর তান্ত্রিকটা ইয়ানশুনকে নিয়ে রিচুয়াল করতে শুরু করে, আর রিচুয়ালের মধ্যে অনেকগুলো কাক ওখানে চলে আসে। এটা দেখে জেনারেল চ্যাং তো একেবারেই ভয় পেয়ে যায় আর তলোয়ার নিয়ে সামনে এগোতে চায়, কিন্তু তখন দেখতে পায় ইয়ানশুন তো জেগে গিয়েছে, যেটা দেখে এরা প্রত্যেকেই খুশি হয়ে যায়। ঝাউছে এদিকে চুকে নিজের প্যালেসে নিয়ে আসে। এখানে আনার পর ও চুকে কিছু ড্রেস দেয়, যেটা কিনা এখানকার মেয়েরা পরে। কিছু এগুলো পড়তে নিষেধ করে দেয়। তখন ওর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় এমপ্রেস সবকিছু জেনে গিয়েছে, তাই এমপ্রেস প্রিন্সের সাথে দেখা করতে চায়। এটা শুনে ও চুকে বলে আমার জন্য অপেক্ষা করো, একটু পরেই আমি ফিরে আসব। এটা বলে সে চলে যায়। আর তার যাওয়ার পিছনে সেখানে আমরা কনকুবাইনকে দেখি, যেখানে এসেছিল মূলত এমপ্রেসের কথাতেই। কনকুবাইন এখানে বলছিল রাজকুমারের প্যালেসে নিশ্চয়ই কোনো চোর ঢুকেছে। সৈনিকদেরকে নিয়ে সে ওই প্যালেসের মধ্যে যেতে চায়, কিন্তু তখন সেখানে চুকে দেখতে পায়। অন্যদিকে রাজকুমার কিছু একটা বুঝতে পারে আর বলে আমার পেট ব্যথা করছে। একথা বলে সে আবার ফিরে আসতে থাকে। অন্যদিকে কনকুবাইন চুকে বারবার জিজ্ঞেস করছিল সে কে, তাকে তো এখানে আগে কখনো দেখেনি। চু তখন বলে আমি কি উত্তর দিতে বাধ্য নাকি, আমাকে এখানে রাজকুমার এনেছে। এটা বলার পর তো কনকুবাইন তাও বিশ্বাস করে না, ও চুকে ধরতে বলে। চু যখন ফাইট করছিল তখন কনকুবাইন তার দিকে তলোয়ার ধরে, আর তখনই সেখানে ঝাউচে চলে আসে আর বলে এটা তো হচ্ছে রাজকুমারী ফু, কিন্তু আপনি ওকে কেন ধরতে আসলেন? কনকুবাইন তাকে জিজ্ঞেস করে সে তো রানীর সাথে দেখা করতে গিয়েছিল, তাহলে এখানে আবার কেন ফিরে আসলো? ঝাউচে বলে এসব বাদ দিন, ও হচ্ছে লর্ড পিংনানের হারানো কন্যা, যে কিনা হারিয়ে গিয়েছিল। কনকুবাইনকে বিশ্বাস করানোর জন্য ঝাউচে এটাও বলে 7 বছর আগে যখন রাজকুমারী ফু হারিয়ে গিয়েছিল, আর এরপরই আমি তার খোঁজ পেয়েছিলাম, যার জন্য আমি ইয়ানবেইতে যাই ওর খোঁজ করার জন্য, আর সেখানে আমি ফুকে পেয়েও যাই। তার কথা শুনে কনকুবাইন এখান থেকে চলে যায় রানীর সাথে দেখা করার জন্য। এরপর ঝাউচে যখন চুকে বাহিরটা ঘুরিয়ে দেখাচ্ছিল তখন তার সাথে থাকা মেয়েগুলো এখানে চলে আসে। মেয়েগুলো এখানে ঝাউচেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু যখনই তারা চুকে দেখে তখন তো তারা অবাক হয়ে যায় আর চুয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে এই দুষ্ট মহিলাটা এখানে কে, আর রাজকুমারের দিকে তাকিয়ে বলে তাহলে তো এটা সেই মেয়ে। এরপর সবাই মিলে জোরে জোরে তাকে কংগ্রেচুলেট করতে থাকে। এগুলো বলার পর মেয়েরা জেলাস হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে চু পানিতে পড়ে যেতে নেয়। তখন একটা মেয়ে সে ওকে ধরে ফেলে, যে ঝাউচের প্যালেসের সবকিছু দেখাশোনা করত। সে এরপর চুকে তার রুমটা দেখিয়ে দেয়, তবে তার আচরণ দেখে মনে হচ্ছে সে চুকে দেখে এখানে সন্তুষ্ট না। এদিকে কনকুবাইন যখন এসে রানীর কাছে এসব কথা বলে রানী বিশ্বাস করতে চায় না, কারণ সেও জানে রাজকুমারী ফু মারা গিয়েছে। সে তখন কনকুবাইনকে বলে রাজকুমারের প্রাসাদের উপর নজর রাখতে, আর নিজে চলে আসে নিজের প্রাক্তন মানে এক্স হাজবেন্ড মাও চ্যাংয়ের টেম্পলে। তার স্বামীর কথা মনে পড়তে সে এমপ্রেসের উদ্দেশ্যে বলতে থাকে তুমি নিজে হাতে আমার হাজবেন্ডকে মেরেছো, আর যখন আমি তোমাকে মারবো তখন এর জন্য তুমি আমাকে দোষ দিও না। মানে মূলত তার হাজবেন্ডকে মারার জন্য এমপ্রেস এম্পেররের এমন অবস্থা করে ফেলেছিল। এদিকে চু বসে বসে কারো কথা ভাবছিল, তখন সেখানে ঝাউচে চলে আসে। আসার পর বলে রাজকুমারী ফু আমি আজকে থেকে তোমার রুমেই থাকবো। যেটা শুনে চু তো ওর হাত মুচকে দেয় আর বলে রাজকুমারী ফুকে। ঝাউছে বলে আসতে বলো, কারণ দেয়ালেরও কান আছে। এটা বলে সে ওখানে থাকা সৈনিকগুলোকে তাড়িয়ে দেয়। এরপর সে বলতে থাকে রাজকুমারী ফুই ছিল যে আমার অনেক কাছের, কিন্তু সে মারা গিয়েছে, তাই তোমাকে বেঁচে থাকতে হলে এখানে রাজকুমারী ফুয়ের মতো থাকতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। ওর সাথে থাকবে দেখে তো চু ওর হাত মুচকে দেয় আর এখান থেকে বের করে দেয়। জুইও যাওয়ার সময় একটা হোটেলে খাবার খেতে আসে। এখানে থাকা দুজন সৈনিক চুয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে জুইও তাদের পিছু করে আর তাদেরকে মেরে তাদের থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে নেয়, যাতে ইয়ানবেইতে তারা চুয়ের খবর পৌঁছাতে না পারে। আর অন্যদিকে চু তো জুইয়ের কথা বলতে বলতে ঘুম থেকে উঠে পড়ে আর ওর সামনে ঝাউকে দেখে। ঝাউকে সান্ত্বনা দিচ্ছিল তখনই কেউ ওদের দিকে তীর ছুঁড়ে আর ঝাউ চুকে বাঁচিয়ে নেয়। চু তখন তীরটা দেখে বলে এ তীরে তো পয়জন ছিল। ঝাউচে বলে তার মানে কেউ কি আমার জীবন নিতে চায়? চু বলে এটা হচ্ছে ইয়ং রাজ্যের মুহে বংশের একটি অস্ত্র, আর টার্গেটটা তুমি ছিলে না বরং আমিই ছিলাম। এরপর দিন আমরা চুকে দেখি একটা জায়গায় বসে খাবার খাচ্ছে। তার পাশ দিয়ে সে অস্ত্রটা চু কিছু লোকদের উপর ছুঁড়ে। লোকরা বলে তার মানে তোমার আন্দাজ ভালোই ছিল। এরা সেই লোকগুলো যারা কিনা ভিয়াংতানের শহরে ঢোকার সময় চুকে দেখে ফেলেছিল। চু পুরোপুরি রেডি হয়ে ওদের সামনে চলে আসে। লোকটা বলে আমি জানতাম তুমি এখনো বেঁচে আছো।
লোকটা মূলত চুকে এখানে মারতে এসেছিল মুহে বংশের লোকদেরকে মারার জন্য, মানে সে এখানে চুয়ের থেকে প্রতিশোধ নিতে চায়। লোকটা কথা বলতে বলতে চুয়ের উপর অ্যাটাক করে দেয়। চু যেহেতু তলোয়ার উঠাতে পারবে না, তাই তার হাতের মধ্যে আবারও আঘাত লেগে যায়। চুয়ের এরকম অবস্থা দেখে লোকটা বলে, তুমি কি সেই ইয়ান বেইয়ের জেনারেল, যে ইয়ান বেইয়ের সমস্ত সৈন্যগুলোকে একসময় কমান্ড করত? আমার তো বিশ্বাস হচ্ছে না। আর তোমার কাছে নাকি তোমার শিউলি বাহিনীগুলো থাকতো, মানে তোমার কমান্ড মানতো। এ কথা বলতে বলতে চুয়ের উপর লোকগুলো অ্যাটাক করে দেয়, আর তখনই কেউ একজন এসে চুকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। আর এই লোকটা অন্য কেউ নয়, বরং জুইও ছিল। জুইও চুকে চেক করার সময় চুয়োকে ধরে ফেলে। চু নিজের সামনে জুইউকে দেখে বিশ্বাসই করতে পারছিল না। জুইউ চলে যেতে চাইলে চুয়োকে থামিয়ে বলে, আমার চোখ ঠিক হয়ে গিয়েছে। ও তখন জুইউকে ছুঁয়ে দেখতে থাকে, আসলেই কি এটা জুইউ নাকি। জুইউ বলে, তুমি আমার কথা অমান্য করে ওখানে কেন গিয়েছিলে? চু বলে, আমি গেলেও কোনো সমস্যা হতো না, কারণ আমি জানতাম তুমি সবসময় বেঁচে থাকবে। আমাকে আর সাওচেকে প্রোটেক্ট না করলে হয়তো আমরা দুজনে কখনোই বিয়াংতানে পৌঁছাতে পারতাম না। কিন্তু তুমি কি জানো, আমার সে শিউলি বাহিনীকে জেনারেল চ্যাংইউয়ান হত্যা করেছিল, যাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম। জুইউ বলে, হ্যাঁ আমি এসব কিছু জানি। চু বলে, তোমার কি সেই দিনগুলোর কথা মনে আছে যখন তুমি সবসময় আমাকে ওই হাউতু টনিকটা দিয়ে যেতে? এখন তো আমার তোমাকে প্রয়োজন, আর আগেও ছিল, কিন্তু বর্তমানে তুমি আমার সাথে থাকবে? জুইও এখানে কিছুই বলে না। আর ঠিক তখনই ওখানে রাজকুমার ঝাওচে আরও সৈন্য চলে আসে। তাদেরকে দেখে জুইও কিছু না বলে ওখান থেকে চলে যায়। ঝাওচে ওর আঘাত দেখে তো অনেক চিন্তিত হয়ে পড়ে। চু বলে, আমার চোখ এখন ঠিক হয়ে গিয়েছে। চু এরপর খাবার খেতে এসে জুইয়ের কথা ভাবছিল। অতীতে চু যখন তার সাথে থাকা দাসগুলোকে বাঁচানোর জন্য ওখানে লুকিয়েছিল, তখন জুইও এসে রাজকুমার হুয়ের থেকে ওকে বাঁচিয়ে নেয়। আর পরদিন সবাইকে এখানে ধরে আনা হয়। চু ভেবেছিল জুই হয়তো ওদেরকে মেরে ফেলবে, কিন্তু জুইও সৈনিকরা গিয়ে ওদের হাত খুলে দেয়, আর ওদেরকে কিছু টাকা দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয় দূরে কোথাও। জুইও তখন চুয়ের কাছে গিয়ে বলে, তুমি ওখান থেকে বেরিয়ে পড়ো, না হলে তুমিও মারা যাবে। চু এখানে আসার পর জুইও বলে, তুমি যদি তোমার ওই বোনটাকে বাঁচানোর জন্য কোর্টে না যেতে, তাহলে সে আরো কয়েকটা দিন বেঁচে থাকতো। চুত কোনো কথা না বলে জুইয়ের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু জুইও তো কোনো কম নয়। সে চুয়ের গলায় তলোয়ার ধরলে চু বলে, তুমি আর রাজকুমার হুয়াই দুজনেই একই মানুষ। জুইও বলে, তুমি কি এভাবে নিজেকে শেষ করবে, নাকি আমি তোমাকে দেখাবো কিভাবে নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকতে হয়? মানে জুইউর সাথে থাকার জন্য চুকে বলছিল, কিন্তু বর্তমানে আমরা জুইউকে দেখি যার অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে গিয়েছে। তার সামনে রানী এসে বলে, রাজা তোমাকে মাত্র 10 দিনের সময় দিয়েছিল, তবে আমি কখনো ভাবিনি 10 দিনের পরও তুমি বেঁচে থাকবে। তুমি যদি আর সময় দেরি করো, তাহলে যন্ত্রণা আরও বাড়তে থাকবে। চুকে দেখি যে সকাল থেকে রাত পর্যন্ত ওখানে বসেছিল। ঝাওচে ওর কাছে এসে খাবার খেতে শুরু করে। চুয়ের তখন অতীতের কথা মনে পড়ে, যেখানে ঠিক এভাবে ও জুইউর সাথে খাবার খেতে বসেছিল। জুইউ বলে, আমাকে তোমার পছন্দ করা নিয়ে কি তোমার কখনো অনুশোচনা হয়নি? চু বলে, অনুশোচনা হোক আর না হোক, কিন্তু তুমি তো সবসময় আমার বিপক্ষেই থাকবে, আমি যে দলে চুজ করি না কেন। ওর কথার প্রতি উত্তরে জুইও বলে, আমি যদি ইয়ং রাজের জেনারেল না হতাম, আর তুমি যদি আগের জিংয়ের হতে, তাহলে আমরা একসাথে এখান থেকে পালিয়ে যেতে পারতাম। কিন্তু তখন চু বলেছিল যে পরিস্থিতি তাতে মনে হয় না আমরা দুজন একসাথে থাকতে পারবো। খাবার শেষ করে ওরা আসার সময় ঝাওচে বলতে থাকে, আমি তোমার জন্য জুইউকে যেখান থেকে হোক ধরে আনবো। চু বলে, তোমাকে কে বলেছে এটা করতে? ঝাওচে বলে, তুমি তার জন্য সবসময় মন খারাপ করে থাকো, এজন্যই আমি চাই ওকে নিয়ে আসতে, কারণ তুমি তো তাকে পছন্দ করো। চু বলে, সেটা অনেক আগের কথা, জুইও এখন আমাকে পছন্দ করে না। বলেই চু হাঁটতে থাকে, আর ঝাওচে তো ওর পিছন পিছন আবারও যেতে থাকে। পরদিন আমরা ইয়ান বেইয়ের দৃশ্য দেখি। ওদের যে সৈনিকরা ট্রেনিং করছিল সেখানে ইয়ানশুন চলে আসে, যাকে দেখে জেনারেল হুয়ান অনেক বেশি খুশি হয়, আর বলতে থাকে, আমি আপনার অনুমতি ছাড়াই 3 ভাগের সৈন্যদলকে আমি একাই কমান্ড করেছি। ইয়ানশুন বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, কিন্তু তুষার পাহাড়ের যে সৈনিকগুলো ছিল তারা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সেখানে যাওয়া উচিত। হুয়ান নিজের কাছে থাকা একটা ঘোড়ার মতো মূর্তি ওকে দিয়ে যায়, আর এরপর যাওয়ার সময় তো হুয়ানের ওপর কিছু লোক অ্যাটাক করে দেয়। এদেরকে কে পাঠিয়েছিল জেনারেল হুয়ান এটা ধরতে পেরেছে, কিন্তু ধরেও কোনো লাভ হয়নি। ওরা তীর ছোড়ার সময় জেনারেল হুয়ান ওদের থেকে বাঁচতে পারে না, আর একটা তীর এসে ওর গায়ে লাগে। অন্যদিকে আমরা ওই তান্ত্রিককে দেখি, যে নিজের কাছে থাকা একটা ঈগল ইয়ানশুনকে দিয়ে দেয়, আর বলে, আজ থেকে এই ইয়ান বেইয়ের বায়োজ্যেষ্ঠরা যারা ছিল তারা কখনোই তাদের রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। ইয়ানশুনের কাছে জেনারেল চ্যাং আসে। তাদের কথা থেকে আমরা জানতে পারি হুয়ানের উপর অ্যাটাকটা মূলত এরাই করেছিল, আর হুয়ান ওই তীরটার আঘাত লাগার পর ওখান থেকে পালিয়ে যায়। ইয়ানশুন তখন সে মেয়েটাকে বলে,
তুমি যে কথাগুলো বলেছিলে সব কথাই সত্য, আর তুমি এর পুরস্কার পাওয়ার যোগ্য। মেয়েটা খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে ইয়ান শুন তার গলা কেটে দেয়। মেয়েটাকে ইয়ান শুন কেন মেরেছিল তা আমাদের বলা হয় না। ইয়ান শুন বলে, আমি জানি তোমার কারণে আমি বেঁচে ফিরতে পেরেছি, কিন্তু আমি আর আগের রাজা নই। আমি এখন থেকে বেঁচে থাকবো শুধুমাত্র ইয়ান বেইয়ের রাজা হয়ে। অন্যদিকে সৈন্যদের ট্রেনিং করার জায়গায় জেনারেল হুয়াংয়ের লাশটা ঝুলিয়ে রাখা হয়, কেননা জেনারেল হুয়ান রাজার আদেশ না মেনেই এখানে থাকা প্রত্যেকটা সৈন্যের কমান্ড নিয়েছিল শুধুমাত্র নিজের ইচ্ছাতেই। তার এই ক্ষমতার জন্য রাজা তাকে শাস্তি দিয়েছে। ইয়ানশুন বলে তার মৃতদেহটা এখানে 3 দিন পড়ে থাকবে। দূর থেকে এরকম হেলিয়ানও দেখছিল। হেলিয়ান তখন ওর হাতের দিকে খেয়াল করে আর সেখানে একটা ট্যাটু দেখতে পায়, যে ট্যাটুটা মূলত ওই তান্ত্রিক মেয়েটা ছিল। আর এখানে আমরা বুঝতে পারি জেনারেল হুয়ান যেহেতু বেঁচে ফিরে গিয়েছে আর সে পালিয়ে গিয়েছে, তাই একে মেরেই তারা জেনারেল হুয়ানের নাম দিয়েছে। এদিকে জুয়ুকে দেখি যার অবস্থা অনেক বেশি খারাপ। সে পাথর দিয়ে নিজের হাতে থাকা শিকলগুলো ভাঙতে চায়। তখন রাজা এসে বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি যদি পালিয়ে যেতে চাও তাহলে তোমার অবস্থা খারাপই হবে। তুমি 10 দিনের বেশি পালিয়েছিলে। এরপর রানীকে দিয়ে আবারও সে ওষুধটা আনায়। আনার পর বলে, আমি তোমাকে আরো 10 দিন বেঁচে থাকতে দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। জুইও বলে, কি করতে হবে? রাজা বলে, তুমি এখন থেকে আমার গার্ড নয়, বরং আমার শ্যাডো হয়ে থাকবে। জিমিং এর রাজা কেন তাকে বারবার নিজে শ্যাডো হতে বলছিল তা তো আমরা একটু পরেই জানতে পারবো। জুইও তার কথাতে রাজি হয়ে যায়। তখন তলোয়ার দিয়ে ওর হাতের চেনগুলো কেটে ফেলা হয়। এরপর কি হয় আমাদের দেখানো হয় না। রাতের বেলা আমরা একটা মেয়েকে দেখি যে চুয়ের রুমে কিছু খুঁজতে এসেছে। তবে চু সেখানে চলে আসায় মেয়েটার সাথে ফাইট হয়। চু আহত থাকায় মেয়েটা ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন ঝাউচে এর কাছে চু এসব কিছু বলছিল। ঝাউচে বলে, সে তোমার ঘরে কি খুঁজতে আসবে? চু বলে, আমার ঘরে শুধুমাত্র একটা জিনিসই আছে, আমার শিউলি বাহিনীর সে পতাকাটা। এর থেকে বেশি কিছু চু আর বলতে পারে না। এরপর ঝাউচের অ্যাসিস্ট্যান্ট এসে বলে রানী চুকে ওখানে ডেকেছে, মানে তার সাথে দেখা করার জন্য। যাওয়ার সময় ঝাউচে ওকে বলছিল, আমার মায়ের সামনে যাওয়ার পর তুমি কোনো কথা বলবে না। তিনি যা কথাই বলুক না কেন আমাকে সবকিছু সামলাতে দেবে। এরপর তার রানীর সামনে চলে আসে। রানী বলে, অনেক বছর হয়ে গিয়েছে আর তুমিও অনেক বড় হয়েছো, তবে তোমাকে দেখতে পুরোপুরি চুকিয়াওয়ের মতো লাগছিল, যাকে কিনা ইয়ান বেই আর গ্রেট ইয়ং দুজনেই খুঁজছে। চু শুনেও না শোনার ভান করে বলে, এর মানে কি? রানী বলে, সে তো একদম দাসী ছিল, কিন্তু তার জন্যই দুটো রাজ্যে আজ ঝামেলা। দুটো দেশই আজকে তাকে হন্য হয়ে খুঁজছে। এরপর ঝাউচিকে বলে, তুমি মনে করে দেখো, চুকে তুমি একবার বিয়ের প্রস্তাব দিয়েছিলে ইয়ং রাজ্যে গিয়ে। সে জেনারেল চু আর এই প্রিন্সেস ফু দুজনের চেহারা কি এক নয়? তুমি ভালো করে খেয়াল করনি নাকি? ঝাউচে তখন কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, তবে রানী তো হার মানে না। সে চুকে বারবার জিজ্ঞেস করতে থাকে তার পরিচয় সম্পর্কে, তবে চুও সঠিকভাবে আনসার দেয়। আসলে ওই দিন রাতে চুকে ঝাউচে এসব কিছু শিখিয়ে দিয়েছিল। রানী তখন বলে, আমাকে ক্ষমা করো, আমি ওর উপর সন্দেহ করেছি। ঝাউচে তখন কোনো রকম চুকে ওখান থেকে নিয়ে যায়। এমপ্রেস তখন ও লোকটার সাথে দেখা করে যে কিনা কিছুক্ষণ আগে চুয়ের উপর অ্যাটাক করেছিল। এমপ্রেস বলে, আমি জানি তোমার কথা পুরোপুরি মিথ্যাও নয়, আমি কখনো চুকে দেখিনি। আমি এটাও জানি না তুমি আসলে কতটুকু সত্য বলছো, আর আমার যতটুকু মনে আছে ঝাউচে ফুয়ের অনেক ভালো বন্ধু ছিল। এমপ্রেসের কথা শুনেও ওই লোকটা তো বলে, আমি সম্পূর্ণ নিশ্চিত, আমি চুকে অনেকবার দেখেছি, এমনকি ইয়ানশুনের সাথে জেলেও দেখেছি, যেখানে ইয়ানশুন চুকে বাঁচানোর জন্য নিজের আঙুল পর্যন্ত কেটে দিয়েছিল। তার এমন বিশ্বাসের সাথে বলা দেখে তো রানী কিছু বলতে পারে না, আর এরপর তাকে ওখান থেকে চলে যেতে বলে। রানী তখন তার কনকুবাইনকে বলতে থাকে, আমি এখন সম্পূর্ণ নিশ্চিত ওই রাজকুমারী ফু নকল। আমিও দেখব আমার ছেলে কতদিন পর্যন্ত ওই নকল রাজকুমারীকে দিয়ে অ্যাক্টিং চালিয়ে যেতে পারে। এরপর সে রাজকুমার লুয়োর কথা বলে, যে কিনা রাজ্যে ফিরে আসার কথা। আমরা এরপর রাজকুমার লুয়োকে দেখি, যার সাথে প্রিন্সেস ছিল, মানে সে এখানে প্রিন্সেসকে সাথে করে নিয়ে এসেছে। আমার তো এখন থেকে টেনশন হচ্ছে প্রিন্সেস আর চু যখন একে অপরের মুখোমুখি হবে তখন তারা কি করবে। যাই হোক, কনকুবাইন তখন রাজকুমার লুয়োকে নিতে আসে। সে বলে, রানী আপনাকে এক্ষুনি যেতে বলেছে। লুয়ো প্রিন্সেসকে কিছু বলতে আসলে প্রিন্সেস বলে, তুমি আসলে কে, আর এমপ্রেস কেন তোমার সাথে দেখা করতে চায়? লুয়ো বলে, আমি সবকিছু তোমাকে পরে বলবো। পরদিন সকালে আমরা এদের 3 জনকে দেখি, যেখানে অ্যাসিস্ট্যান্ট এসে তাদেরকে জানায় আজকে একটা অনুষ্ঠান রেখেছেন রাজকুমারী ফুকে ওয়েলকাম করার জন্য, আর আপনাদের দুজনকে এই মুহূর্তে রয়্যাল প্যালেসে যেতে বলেছে। যাই হোক, এরপর আমরা তাদেরকে রাজসভায় দেখি। রানী এখানে চুকে তার অতীতের কথা বলছিল, তখন সেখানে রাজকুমার লুয়ো চলে আসে। এমপ্রেস বলে, প্রিন্সেস ফু, তুমি কি আমাদের লুয়োকে ভুলে গিয়েছো, যার সাথে আমরা তোমার ছোটবেলা থেকে এঙ্গেজমেন্ট করিয়ে রেখেছিলাম?
এটা শুনে চু তো আরও বেশি অবাক হয়ে যায়। এমপ্রেস তখন লুওকে বলে, তুমি এখন প্রিন্সেস পুয়ের পাশে গিয়ে বসো। কিছুদিন পর একটা ভালো দিন দেখি আমি তোমার সাথে কথা বলবো। রাজকুমার লুও তো প্রিন্সেস অর্থাৎ চুয়ের কাছে গিয়ে ও তাকিয়ে থাকে। এমপ্রেস বলে, তোমার কি হয়েছে? তুমি অনেকদিন তাকে দেখোনি, তার জন্য এমন লাগছে। লুওকে কোনো উত্তর না দিতে দেখে এমপ্রেস আবারও বলতে থাকে, তুমি কি তাকে দেখে খুশি হওনি, নাকি সে সত্যিকার প্রিন্সেস পু নয়? লুও তো এখানে কনফিউশনে পড়ে এমপ্রেসকে বলতে থাকে, আমি তাকে অনেক বছর দেখিনি, তাই আমি তার সাথে কথা বলে এটা কনফার্ম করতে চাই। এরপর তাদেরকে আলাদা কথা বলতে দেওয়া হয়। বেচারা রাজকুমার যখনই চুকে বলে, আমি জানি তুমি প্রিন্সেস পু নও, তবে আমি এটাও জানি না তুমি আসলে কে। পু তো তখন ওর হাত মুচড়ে দেয়। লুও তাকে ভয় দেখাতে থাকে। চু তখন বলে, আমার তোমাকে মারার কোনো ইচ্ছা নেই, আমি শুধু চাই তুমি বাহিরে গিয়ে বলো আমি সত্যিকারের প্রিন্সেস পু। এখানে লুওর দিকে ছুরি পর্যন্ত ধরে রেখেছিল। লুও বলে, আমার তোমার কাছ থেকে 3টা প্রশ্নের উত্তর চাই। এটা বলে ছুরিটা নিতে চাইলে চু এত সহজে দেয় না। রাজকুমার বলে, তুমি আসলে কে? আমি জানি তুমি ফু নও, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ফুয়ের সাথে তোমার অনেকটাই মিল আছে। আমি তো প্রায় ভুলে বলেই ফেলেছিলাম তুমি আসলে ফু। আমার প্রথম প্রশ্ন, তুমি কে? চু বলে, আমি গ্রেট ইয়ং থেকে এসেছি, আমি ওখানকার একজন দাসী। সে বলে, দ্বিতীয় প্রশ্ন, তুমি এখানে ফু সেজে কেন এসেছো? চু বলে, আমার সাথে অনেক কিছু ঘটে গিয়েছে, আমাকে বাঁচানোর জন্য রাজকুমার ঝাওচে অনেক চেষ্টা করেছে, তাই আমি চাই তুমি কথাটা কাউকে বলবে না। সে বলে, আমার তৃতীয় প্রশ্ন, কিন্তু এটা কোনো প্রশ্ন নয়, বরং তোমাকে একটা প্রমিস করতে হবে। এখানে দেখানো হয় না ওরা কি কথা বলছে। ওরা দুজনে এমপ্রেসের কাছে যায়। এখানে লুও বলে দেয় সে হচ্ছে প্রিন্সেস পু। আমি অনেক দিন পর তার সাথে দেখা করেছি, আমার আগে তাকে ভালোভাবে চিনতে হবে, তারপরেই আমি বিয়েটা করতে পারবো, তাই আমি চাই আপনি এই বিয়েটা আপাতত স্থগিত রাখুন। এমপ্রেস তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার সন্দেহ তো কমে না। এরা যাওয়ার সময় চু ঝাওছেকে জিজ্ঞেস করে, তুমি কি এমপ্রেসের আসল ছেলে নও? তোমার প্রতি সে কেন তো সন্দেহ করে? ঝাওছে বলে, রাজপরিবারের রক্ত সম্পর্কে কোনো দাম নেই, আমার বাবা নিজেই নিজের ভাইকে ক্ষমতার লড়াইয়ের জন্য মেরে ফেলেছিল, যদিও তারা দুজনে সৎ ভাই ছিল। তার নাম ছিল মাওচেং, অর্থাৎ এমপ্রেসের এক্স হাজবেন্ড। কিন্তু আমার কথা হচ্ছে, ঝাওছে কার ছেলে, বর্তমান রাজার নাকি মাওচেংয়ের? যাই হোক, ঝাওছে এখানে বলে, রাজকুমার মাওচেংয়ের একমাত্র ছেলে হচ্ছে লুও। আমি আমার মায়ের ছেলে ঠিকই, কিন্তু তিনি সবসময় আমার সাথে কঠোর ব্যবহার করেছে। আমি যদি তাকে জড়িয়ে ধরতে চাই, তাহলে সে আমাকে কখনো জড়িয়ে ধরতে দিত না, আর বড় হওয়ার পরও সে সবসময় ক্ষমতাকে বেছে নিয়েছে। অন্যদিকে আমরা এমপ্রেসকে দেখি, যে এখানে আসার পর শুধুমাত্র তার এক্স হাজব্যান্ডকে দেখছি। এমপ্রেসের এক্স হাজব্যান্ড তাকে বলছিল, ওই দিন আমি তোমাকে আর সুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন ফেলেছি, আর তুমি কিনা এখন লিজিয়াওকে বিয়ে করে বসে আছো। সে ওই লিজিয়াও, যে কিনা আমার একমাত্র ছেলেটাকেও ছাড় দেয়নি। আর বাস্তবে তো এমপ্রেস নিজের গলায় নিজে চেপে ধরে। এসব কিছুর পরে সে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। এই এমপ্রেস আর তার আগের হাজব্যান্ডের ব্যাপারে অনেক বেশি রহস্য লুকিয়ে আছে, তা তো আমরা পরে জানতে পারবো। সে তখন বর্তমান রাজার টেমপ্লেট বানাতে থাকে, আর তখন সেখানে তার কনকুবাইন আসে তাকে শান্ত করার জন্য। এখানে সে নিজের ছেলের ব্যাপারে কথা বলছিল, যে কিনা এখন প্রিন্সেস পুয়ের সাথে থাকছে, অর্থাৎ সে নিজে মা হয়েও এটা সহ্য করতে পারছে না। তখন তার কনকুবাইন বলে, আমি আপনার জন্য এই সত্যটা বের করব। এদিকে প্রিন্সেস চুনকে দেখি, যে কিনা এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছে। সে রাজকুমারকে বলে, আমি জানি তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি বিয়াংতানের রাজকুমার, আমি কোনো রাজবংশের কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। লুও ওকে থামিয়ে বলে, আমি তোমাকে প্রথমে বলেছিলাম আমার নাম হচ্ছে লিনিয়ান, আমি সবসময় সাধারণ একটা ছেলে হিসেবে বাঁচতে চাই, আমার এই রাজসভার প্রতি কোনো আগ্রহ নেই। আমি আমার নামের টাইটেলটা শুধুমাত্র আমার বাবার জন্য পেয়েছি। আমি শুরু থেকে যেমন তোমার কাছে লিনিয়ান ছিলাম, ভবিষ্যতেও আমি তোমার কাছে লিনিয়ানই থাকবো। প্রিন্সেস বলে, তুমি যতবার নিজের নাম বদলাও না কেন, তুমি আমার কাছে সে রাজকুমারী থাকবে। এটা বলে চলে যাওয়ার সময় লুওকে আটকে বলে, তুমি আসলে রাজবংশের মানুষকে এত ঘৃণা করো কেন? প্রিন্সেস বলে, প্রত্যেকটা রাজকুমারেরই সুন্দরী সুন্দরী অনেক কনকুবাইন থাকে, যাদেরকে আমার একদমই পছন্দ না। এজন্যই আমি রাজবংশের একজন ছেলেকেও পছন্দ করি না। মানে প্রিন্সেস এখানে আসল কারণ না বলে ছোট্ট একটা কারণ বলেছিল লিউকে। লিউ বলে, আমি শেষে একটা কাজ করতে চাই। এটা বলে সে ওখানে থাকা সমস্ত দাসীগুলোকে ডেকে পাঠায়, আর তাদেরকে অনেক রূপও দেখিয়ে বলে, আজ থেকে তোমরা মুক্ত। আমি চাই আমার নিজের মতো করে বাঁচতে, আর আমি এটাও চাই তোমরা নিজেদের মতো স্বাধীনভাবে বাঁচো। এরপর তাদেরকে রূপও দিয়ে তাদের মুক্ত করে দেওয়া হচ্ছিল। তবে কিছু দাসী তো একদমই এটা চাইছিল না। তারা বারবার লুওকে রিকোয়েস্ট করছিল তারা যেন লুয়ের কাছে থাকতে পারে, আর তখন কিছু গার্ডও আসে যারা কিনা লুয়ের কাছে রিকোয়েস্ট করে। লুও তাদের রিকোয়েস্ট ফেলতে পারে না। লুও বলে, আমি তোমাদেরকে রাখিনি, বরং তোমরা নিজের ইচ্ছা মতো এখানে থাকছো। তারাও তার কথা মেনে নেয়।
এসব দেখে প্রিন্সেস বিড়বিড় করে বলতে থাকে, যদি ইয়ানশুন এতটা দয়ালু হতো তাহলে আমরা খুব ভালোভাবে বাঁচতে পারতাম। লিউ বলে, তুমি আমাকে বলছো? চুনের বলে, সবকিছু এমন কেন? আমি যাকে চাই সে তুমি নাও। এটা বলে তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। আর লিউ সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ সে তো বুঝতেই পারছে না প্রিন্সেস হঠাৎ এমনটা কেন করলো। পরদিন আমরা ঝাউচেকে দেখি যে লিউ এর কাছে একটা পেন্টিং নিয়ে এসেছিল। এটাই মূলত তার প্রমিস ছিল, যে প্রমিসটাও চুকে দিয়ে করিয়েছে। এই পেন্টিংয়ের মেয়েটা হচ্ছে প্রিন্সেস ফু, অর্থাৎ আসল প্রিন্সেস। ঝাউচে লিউকে বলে, আমার আরেকটা প্রশ্ন আছে, আপনি আমাদেরকে ওই দিন কেন সাহায্য করলেন? এই সামান্য চিত্রটির জন্য তো এমনটা হওয়ার কথা নয়। লিউ বলে, তোমার কি আমার ছোটবেলার কথা মনে আছে? ঝাউচে বলে, অবশ্যই। আমরা দুজনে একসাথে ছোটবেলায় ফুয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য সে এখন আমাদের কাছে নেই। আমার তো এটা জেনে খুবই এক্সাইটেড লাগছে আসলে এই প্রিন্সেস ফুটাকে, যেটা তোমরা ভবিষ্যতে জানতে পারবে। এখানে লিও আরও বলে, তার বাবা হচ্ছে মাও চেং, তবে তার বাবাকে একটা সময় কারাগারে বন্দি করা হয়েছিল, আর সেখানে মূলত সে মারা যায়। এরপর সে ফুয়ের কথা বলতে থাকে। ফু যেদিন শেষবারের মতো ওর বাবার সাথে চলে যাচ্ছিল, তখন এই দুই ভাই মিলে তার সাথে দেখা করতে যায়। আজ পুরো দিন বৃষ্টিতে লিও ভিজছিল। এরপর আমি এমপ্রেসের কাছে অনুরোধ করতে চেয়েছিলাম লিও যেন ভবিষ্যতে ফুকে বিয়ে করতে পারে, কিন্তু লিও বলে, আমি এখানে অনেক বেশি টেনশনে ছিলাম আমার নিজের অবস্থান নিয়ে, কিন্তু আমি তা আর কখনো করতে পারিনি, আর এজন্যই হয়তো ফু মারা গিয়েছে আর আমি তাকে হারিয়ে ফেলেছি। কিন্তু যখন আমি তোমাকে দেখলাম, অর্থাৎ চুকে, তখন আমি ভাবলাম আমি হয়তো আরেকটা সুযোগ পেয়েছি ফুকে বাঁচানোর জন্য। মূলত এই কারণটাই ছিল চুকে ফু বানিয়ে রানীর সামনে তুলে ধরার। অন্যদিকে আমরা ইয়ানশুনকে দেখি। এই পাগল ইয়ানশুন তো এখনও চুকে খুঁজছিল, মানে সে কখনোই হার মানবে না। ইয়ানশুন চুয়ের একটা জুয়েলারি পায় আর বলে চু এখনও বেঁচে আছে। ও সৈনিকদের বলতে থাকে যে করেই হোক চুকে খুঁজে বের করতে হবে। ও এরপর সে দোকানদারকে নিয়ে আসে, যে দোকানদার কিনা চুকে সাহায্য করেছিল। ইয়ানশুন যখন বলতে থাকে, তোমার দাতং গিল্ড তো অনেক আগে ধ্বংস হয়ে গিয়েছে, আমি তোমাকে অফার করছি, তুমি আমাকে চুয়ের সন্ধান বললে আমি তোমাকে আর তোমার সন্তান সহ বাবা মাকে ছেড়ে দেব। ও বলে, তুমি এতটা বিশ্বাসঘাতক কেন হতে পারলে? কারণ তুমি ওই ইয়ং রাজ্য থেকে দাতক গিল্ডের সাহায্য ছাড়া কখনোই এই ইয়ানবেইতে আসতে পারতে না, আর আজকে তুমি আমাকে মারার কথা বলছো। তোমরা এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছো যে তোমরা মিস ইউকেও ছাড়োনি। এটা শুনে ইয়ানশুন পুরোই অবাক, কারণ সে জানতো না ইউ মারা গিয়েছে। লোকটা এখানে চুয়ের ব্যাপারে কোনো কথাই বলে না। ইয়ানশুন এরপর মিলিটারিদের জায়গায় আসে। এখানে আসার পর প্রথমেই তো সে হুয়ানকে মারিয়েছিল, যদিও সে এখন বেঁচে আছে, কিন্তু এবার এখানে জেনারেল চ্যাংয়ের খবর আছে। সে এরপর জেনারেল চ্যাংয়ের কাছে যায়। চ্যাংইয়ানকে জিজ্ঞেস করে, তুমি কেন চুকে বারবার মারতে চেয়েছো? তোমার জন্যই আমি ওকে বিয়ে করতে পারিনি, আর যত সব ঝামেলা হচ্ছে তোমার জন্যই। সে বলে, আমি আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না। ইয়ানশুন বলে, তুমি আগে এটা করে ফেলেছো। চ্যাংইয়ান বলে, তাকে একদিন না একদিন মরতেই হতো, কারণ সে থাকলে এই ইয়ানবেইয়ের কোনো উন্নতি হবে না। ওর এমন কথা শুনে তো ইয়ানশুন অনেক কষ্ট পায়, আর যাওয়ার সময় বলে যায়, আমি আর কখনো তোমাকে দেখতে চাই না। এই কথা বলে ইয়ানশুন চ্যাংইয়ানের সাথে 13 বছরের সম্পর্ক শেষ করে চলে আসে। এদিকে এরা দুজনে মিলে ঘরের মধ্যে বিভিন্ন ফাঁদ পাততে থাকে, আর এরপর চুয়োকে বাহিরে নিয়ে এসে কিছু ট্রেনিং শেখাতে থাকে, আর বলে ভবিষ্যতে এটা তোমার কাজে লাগবে। কিন্তু এ বলদটা তো কিছুই করতে পারছিল না। চুয়োকে বারবার সুযোগ দিচ্ছিল, কিন্তু ও তো কিছুই করতে পারে না। এরপর ওকে বলতে থাকে, তুমি এই মুভগুলো 30 বার করবে, যেটা শুনে তো রাজকুমারের অবস্থা খারাপ, কারণ সে এই মুভগুলো কখনো দেখেও নি, আর যাও আজকে দেখেছে তাও প্রথম দেখার পরেই তাকে 30 বার এটা মুভমেন্ট করতে হবে। অন্যদিকে আমরা ঝাউচের ফেলেসের হেডমেটকে দেখতে পাই, যে একটা ইউনুসের থেকে কিছু নিচ্ছিল, আর বলে সে যেভাবে বলবে আমি ঠিক সেভাবে কাজ করব। এরপর আমরা দুটো মেয়েকে দেখি, যে মেয়েগুলো মূলত রাজকুমারের জন্য অর্থাৎ ঝাউচের জন্য পাগল ছিল। এরা এখানে আসার পর ফাঁদগুলো দেখতে পায়, আর খুব সহজে ফাঁদগুলো থেকে বাঁচতে পারে, কিন্তু তারা চুয়ের থেকে বাঁচতে পারে না। ওরা চুয়ের কাছে গিয়ে বলে, তুমি এতটা কঠোর হলে কিভাবে? ওদের এমন আচরণ দেখে মনে হচ্ছিল ওরা কোনো সাধারণ মেয়ে না, যেটা চু নিজেও বুঝতে পারছে। এরপর চুকে দেখি যে প্র্যাকটিস করার জন্য তলোয়ার নিয়ে চেষ্টা করছিল, কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছে। ওর তখন অতীতের কথা মনে পড়ে, কিভাবে জুইও ওকে ট্রেনিং করিয়েছিল। সেইভাবে চু ট্রেনিং করতে চায়, কিন্তু তাতেও পারে না। তবে চু হার মানার পাত্র নয়, সে বারবার ট্রেনিং করতেই থাকে। এরপর আমাদের শিমিংয়ের রাজাকে দেখানো হয়। সে এখানে লিয়ানের রাজার সাথে দেখা করতে এসেছিল। আসলে লিয়ানের রাজা শিমিংয়ের রাজার সাথে যুদ্ধ করতে গিয়ে তারা হেরে গিয়েছে, তাই শিমিংয়ের রাজা এখানে তার সাথে দেখা করতে এসেছিল। এখানকার জেনারেল খুব সুন্দরভাবে রাজাকে ওয়েলকাম করে, কিন্তু ভিতরে নিয়ে যাওয়ার পর রাজা বলে, তোমাদের রাজা কোথায়? সে এখনো বেরিয়ে আসছে না কেন?
এটা বলার পরেই সেনাপতি ওখানে থাকা প্রত্যেকটা তারগুলো কেটে দেয়, আর তখন ওখানে থাকা পর্দাগুলো পড়ে যায়। এই পর্দাগুলোর কারণে প্রত্যেকে আলাদা হয়ে যায়, আর ওখানে থাকা হাজারো সৈন্য বেরিয়ে আসে তাদেরকে মারার জন্য। কিন্তু এরাও কম না, প্রত্যেকে পাল্টা আক্রমণ করছিল। রানী বিপদে আছে দেখে শিমিংয়ের রাজা তাকে বাঁচায়। একটা সৈনিক এসে ওই জেনারেলটাকে বলে, শিমিংয়ের রাজা আমাদের সৈন্যগুলোকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। এটা শুনে সে একটা গেট খুলে দেয় যাতে তার সৈনিকরা আসতে পারে, কিন্তু তখন আমরা রানীকে দেখি যে কিনা বাহিরে বের হওয়ার পর সে রশিটা কেটে দেয়। অন্যদিকে চুকে দেখি যে এখনও ট্রেনিং করছিল, আর এদিকে শিমিংয়ের রাজাকে দেখি যার দিকে অনেকগুলো সৈন্য তেড়ে আসছিল। তখন আমাদের একটা দৃশ্য দেখানো হয় যেটা ছিল অবাক করা। শিমিংয়ের রাজা যখন মুখোশটা খুলে তখন আমরা দেখি এটা হচ্ছে জুইয়ু। মানে জুইয়ু যেহেতু অনেক ভালো ফাইট করতে পারত, তাই রাজা জুইয়ুকে এখানে ট্র্যাপ হিসেবে পাঠিয়েছে, যদি কোনো যুদ্ধ লাগেও তারপরও জুইয়ু যেন সামাল দেয়। যাই হোক, জুইয়ু তখন একে একে প্রত্যেকটা সৈন্যকে কচুকাটা করতে থাকে। কিন্তু দেখার বিষয় হচ্ছে জুইয়ু যেভাবে ফাইট করছিল ঠিক সেভাবে ট্রেনিংটা মূলত চু নিজেও করছিল। মানে ওদের দুজনের মুভমেন্টগুলো একই রকম। জুইয়ু তো এমনিতেও অসুস্থ ছিল, তার উপর এতগুলো লোকের সাথে লড়াই করার জন্য তার অবস্থা খারাপ হয়ে যায়। সে যখন হেরে যাচ্ছিল তখনও চুকে দেখতে পায়। চু ওর হাতে হাত রেখে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে কোনো সময় বেঁচে থাকতে হবে, পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন। চুয়ের কথা মনে পড়তে জুইয়ু ভালোভাবে ফাইট করা শুরু করে দেয়। অন্যদিকে চুয়ের হাতের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও সে ফাইট করা থামায় না, মানে ট্রেনিং করা। জুইয়ু তো এই সমস্ত সৈনিকগুলোকে মেরে পুরোপুরি জিতে যায়। আর অন্যদিকে চু, যে কিনা জুইয়ুর কথা মনে পড়তে পড়তে ঝাউচেকে না দেখে জড়িয়ে ধরে আর বলে, জুইয়ু, আমি করতে পেরেছি, আমার হাতে আঘাত থাকা সত্ত্বেও। এটা বুঝেই তো ঝাউচের মন খারাপ হয়ে যায়, কেননা বেচারা ভাবছিল চু হয়তো তাকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছে। চু এটা বুঝতে পেরে ঝাউচিকে ছেড়ে দেয়। এরপর আমাদের সে মেয়ে দুটোকে দেখানো হয় যারা কনকুবাইনের সাথে দেখা করেছে। কনকুবাইন তাদেরকে কিছু একটা বলে, আর তখন একটা মেয়ে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। কাউকে পানিতে ঝাঁপ দিতে দেখে চু তাকে বাঁচাতে চায়, কিন্তু সে মেয়েটা তখন চুয়ের পা ধরে তাকে পানিতে নিচে নামাতে থাকে। চু যতক্ষণে বুঝতে পেরেছে এটা একটা ফাঁদ ছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সে চাইলেও এখান থেকে উঠতে পারে না আর অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা চুকে দেখি যাকে বেঁধে রাখা হয়েছে। চুয়ের জ্ঞান ফিরলে ওরা বলতে থাকে, তুমি রাজকুমারী ফু নও, তুমি তো চুকিয়াও, যাকে ইয়ান বেই আর ইয়াং দুজনেই খুঁজছে। ওদের কথা বুঝতে পেরে চু তো আবারও নাটক করা শুরু করে আর বলে, তোমরা কি বলছো, আমি হচ্ছি প্রিন্সেস ফু। আর তখনই তাকে কেউ একজন বাঁচিয়ে নেয়। এরপর আমাদের জিমিংয়ের রাজাকে দেখানো হয় যার গলায় তলোয়ার ধরেছিল জুইয়ু, আর বলে, তুমি আমাকে বলো যে মেডিসিনটা তুমি আমাকে দিয়েছো তাতে আমার শরীর কিছুক্ষণ ভালো ছিল, তবে তার মধ্যে থাকা পয়জন আমাকে অনেক কষ্ট দিচ্ছে। রাজা বলে, আমি সত্যিই অবাক, আমি তখন রানীকে অর্ডার করেছিলাম তোমাকে যেন ওই লিনানে মেরে ফেলা হয়, কিন্তু তুমি এতগুলো সৈন্যকে ফাঁকি দিয়ে এখানে চলে এসেছো। এর মানে হচ্ছে রানী ইচ্ছে করে ওকে ওই ফাঁদে ফেলে এসেছে যাতে করে জুইয়ু মারা যায়। রাজা বলে, তুমি আমাকে ছেড়ে দিলে আমি ওই মেডিসিনটা তোমার জন্য নিয়ে আসতে পারবো, যেটা তোমার জন্য অ্যান্টিডোট হিসাবে কাজ করবে। কিন্তু জুইয়ু তো এত বোকা নয়, ও আরো জোরে তলোয়ার চেপে ধরে বলে, আমাকেও তাহলে সাথে নিয়ে যাও। তখন সেখানে রানী চলে আসে। রানী ওকে মারতে চাইলে জুইয়ু আরো শক্ত করে রাজার গলায় তলোয়ার ধরে। রাজা তখন ওকে শান্ত হতে বলে আর বলে, আমি তোমাকে কথা দিচ্ছি ওই মেডিসিনের অ্যান্টিডোটটা আমি তোমার জন্য নিয়ে আসবো। জুইয়ু এখানে রাজার কাছে তার একটা শর্ত বলেছিল, আর তার বাকি আরও দুটো শর্ত আছে যেটা আমরা পরে জানতে পারবো। এরপর আমাদের চুকে দেখানো হয় যাকে ওই হেডমেডটাই এখানে নিয়ে এসেছিল বাঁচিয়ে। চু বলে, তুমি আমাকে কেন সাহায্য করতে চাও? মেড বলে, তুমি তো জানোই না আমি কে, অথচ আমি জানি তুমি আসলে কে। তুমি হচ্ছ সে শিউলি বাহিনীর জেনারেল চুকিয়াও। ও তখন বলে, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, যে কিনা তোমার হয়ে ওই ইয়ং রাজ্যের সাথে লড়াই করেছিল। চু ওর হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে ওর হাত মুচড়ে বলে, আমি জানি ওখানে সেদিন কয়জন মারা গিয়েছিল, কিন্তু তোমার বাবার নাম ছিল মু, ওখানে তো মু নামের কেউই ছিল না। আর সেদিন রাতে তুমি আমার ঘরে ঢুকেছিলে, এরপর ওকে বেঁধে রেখেছিল। এখানে ঝাউচেও চলে আসে। ঝাউচে বলে, তুমি সত্যটা বলে দাও। মেড বলে, আমি জানি রাজকুমারী ফু নয়ও, ও হচ্ছে চুকিয়াও, কিন্তু আমি এমপ্রেসকে কিছুই বলিনি, কারণ আমি চুকে নিজ হাতে মারতে চাই। আমার বাবার নাম হচ্ছে মুজেং, যে ইয়ং রাজ্যের রক্ষী বাহিনীর জেনারেল ছিল। চুকিয়াও আর ইয়ান বে মিলে যখন ইয়ং রাজ্যের বিরুদ্ধে লড়াই করা শুরু করেছিল তখন রাজা মনে করেছে আমার বাবার ব্যর্থতার কারণে এই যুদ্ধ শুরু হয়েছে, তাই তারা আমার বাবাকে আর আমার পরিবারকে মেরে ফেলেছে। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওই চুকে মারতে চাই, কারণ ওর জন্যই সব কিছু শুরু হয়েছে। ওর কথা শুনে ঝাউচে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওকে মেরে ফেলতে, কিন্তু চু ওকে মারে না আর বলে, ওকে সুযোগ দাও।
মেড বলে তুমি পরে পস্তাতে পারো। চু বলে এটা কোনো সমস্যা না, তুমি চেষ্টা করতে পারো। যাই হোক, ঝাউচে ওর সাথে কথা বলতে বলতে বলে যখন তুমি এই যুদ্ধগুলো শেষ করতে পারবে তখন তো মনে হয় এই পৃথিবীতে অনেক হ্যান্ডসাম ছেলে থাকবে, কিন্তু কথা হচ্ছে যদি কখনো আমি জুইউর থেকেও অনেক বেশি হ্যান্ডসাম হই তুমি কি আমাকে বেছে নিবে? চু তো তখন অনেক অপমানের সহিত ওর মুখটা এইভাবে ঘোরায় আর বলে তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে জুইউর থেকে হ্যান্ডসাম মনে হয়? এই অপমানের চক্করে বেচারার মনে পড়ে যায় আমার মা তোমাকে বারবার সন্দেহ করছে, যেহেতু মেড আমার মাকে কিছু বলেনি তাহলে সে তোমাকে সন্দেহ কেন করছে? চু বলে একজন লোক আছে যে কিনা আমার ব্যাপারে সবকিছু জানে, ওর নাম হচ্ছে ঝাওকিও। ও ইয়ং রাজ্যের একজন বার্তাবাহক। এরপর আমরা ঝাওকিওকে দেখি যে কিনা ওর সৈনিকদেরকে নিয়ে বাকি দুটো সৈনিককে খুঁজতে যায়, যে সৈনিকগুলোকে মূলত ঝুইউ রেস্টুরেন্ট থেকে বের হয়ে মেরে ফেলেছিল। অন্যদিকে চুকে দেখি যাকে কেউ একজন বিষ দিয়েছিল। এটা দেখে তো ঝাউচা অনেক রেগে যায় আর গিয়ে তার মায়ের কাছে যায়। আর অন্যদিকে আমাদের সে ঝাউকিউকে দেখানো হয় যার সৈনিকগুলোর উপরে কেউ একজন অ্যাটাক করে দেয়। এটা অন্য কেউ নয় বরং চুই ছিল। চু তখন ওখানে থাকা প্রত্যেকটা সৈন্যকে একে একে মারতে থাকে। শেষেও ঝাউকিউকে ধরে। ঝাউকিউ বলে আমি এমপ্রেসের কাছে তোমার নামে সবকিছু বলেছিলাম, কিন্তু হ্যাঁ তোমার শিউলি আর্মির নামে একটা খবর আছে, তুমি আমাকে ছেড়ে দিলে আমিও সত্য কথাটা তোমাকে বলে দেব। অন্যদিকে আমরা এ মা ছেলেকে দেখি। এখানে ঝাউচে রিকোয়েস্ট করছিল তার মাকে যেন সবকিছু তদন্ত করে দেখা হয়। ওর মা তখন ওর কনকুবাইনকে আদেশ দেয় যে কিনা ওর সব কাজ করে দিত। যাই হোক, কনকুবাইন এরপর ওর প্যালেসে আসে সবকিছু চেক করার জন্য, কিন্তু ঝাউচে এখানে উল্টো কথা বলতে থাকে। সে বলে আমার মা আপনাকে পাঠিয়েছিল সমস্ত কিছু তদন্ত করতে, নাকি আমার এই প্যালেসটা দখল করতে পাঠিয়েছে? কনকুবাইন বলে আমি আপনার মায়ের হয়ে এখানে সবকিছু তদন্ত করতে এসেছি। সে এরপর রাজদরবারের চিকিৎসককেও নিয়ে আসে আর গার্ডদেরকে বলে সবার উপর নজর রাখতে, কেউ যেন এখান থেকে পালাতে না পারে। এরপর ওরা ভিতরে চলে যায়, কিন্তু এই ঝাউচের মুখ দেখে বোঝা যাচ্ছে সে কিছু একটা লুকোচ্ছে। এদিকে চু এখানে ফিরে এসে দেখে ওই প্যালেসের সামনে অনেকগুলো গার্ড। এদিকে আমরা ঝাউচেকে দেখি যে কনকুবাইনকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিল। কনকুবাইন বলে আপনি ওইদিকে কেন যাচ্ছেন? প্রিন্সেসের রুম তো ওইদিকে না। ঝাউচে তাকে খোঁচা মেরে বলে আপনি তো মনে হয় আমার থেকে প্রিন্সেসের ঘরটাকে ভালোভাবে চিনেন। কনকুবাইন এরপর প্রিন্সেসের রুমে জোর করে ঢুকে যায়। ঝাউচে এখানেও বলে আপনি প্রিন্সেসের রুমে জোর করে কিভাবে ঢুকতে পারেন? কনকুবাইন অনেকক্ষণ ধৈর্য ধরেছিল আর এখন বলে আপনি নিজেই তো সম্রাজ্ঞীর কাছে গিয়ে বলেছিলেন প্রিন্সেসকে বিষ দেওয়া হয়েছে। তিনি আমাকে বলেছিলেন যার জন্য আমি এসব কিছু তদন্ত করতে এসেছি, আর অথচ আপনি নিজেই এখন আমাকে এসবে বাধা দিচ্ছেন। এটা বলে সে চলে যেতে চাইলে ঝাউচে ওকে আটকায়, কিন্তু তখন ওরা শুনতে পায় কেউ যেন ওখানে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করা লোকটা তো চু ছিল, যে এখানে ওদেরকে ব্যস্ত রেখে ওখান থেকে পালিয়ে যায়। কনকুবাইন বলে এই লোকটাকে তোমাদের ধরতেই হবে, ওকে ছাড়া যাবে না। কিছুক্ষণ পর কনকুবাইন রুমে গিয়ে দেখে চু ওখানে সত্যিই শুয়ে আছে, তার চোখ মুখ নীল হয়ে গিয়েছে। ওকে দেখে তো মনে হচ্ছে কনকুবাইন ওকে খুব ভালোভাবে দেখছিল। কনকুবাইন যাচ্ছে না দেখে চাও বলে আপনি কি এখন তার পুরো বডিটা চেক করবেন যে তার বডিতে আসলে বিষ আছে কিনা? কনকুবাইন বলে আমার আসলে অতটা সাহস নেই। এরপর খুব ভালোভাবে ওর দিকে তাকিয়ে ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার পর তো আমরা দেখি ঝাউচে ওকে একটা মেডিসিন দেয় যেটা কিনা অ্যান্টিডোট ছিল। এই অ্যান্টিডোট খাওয়ার পর চু ঠিক হয়ে যায় আর আমরা বুঝতে পারি সব কিছুই ওদের নাটক ছিল। ঝাউচে এরপর তাকে জিজ্ঞেস করে তুমি তো তখন ওই ঝাউকিওর সাথে ছিলে, ওখান থেকে পালিয়ে কিভাবে আসলে? আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর সাথে যখন চু ফাইট করছিল তখন সেখানে হেডমেট চলে আসে আর বলে তুমি এখান থেকে যাও, ওর সাথে বোঝাপড়া তো আমি নিজেই করে নেব। ও তখন বলে আমি তোমাকে বলেছিলাম তোমার শিউলি বাহিনীর একজন সৈনিকের খবর দেব, তার নাম হচ্ছে হেজিয়ান। হেজিয়ানের খোঁজ চু করছিল। সে বলে তাকে ওখান থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল আর তাকে শ্রমের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, মানে তাকে জোর করে কাজ করানো হচ্ছে। চু তার খবর জানতে চায়, কিন্তু ও বলে আমি এসব কিছু জানি না, এখন তো আমাদের হিসাব সমান সমান। চু বলে আসলে তুমি ঠিকই বলেছ, এটা বলে ওর গলা কেটে দেয়। বর্তমানে ওরা দুজন মেয়েদের কাছে আসে যে আহত ছিল। মেয়ের তখন বলে আমি ভাবতেই পারিনি আমি কখনো তোমাকে মারতে পারবো না, এর থেকে তো ভালো আমার নিজের মরে যাওয়াই। তখন চু বলে তুমি স্থির থাকো, এভাবে নড়াচড়া করলে তোমার আঘাত আমি ঠিকভাবে ভালো করতে পারবো না। এরপর তাকে কিছু টাকা দেয় আর বলে আপাতত তুমি এই রাজ্য থেকে বের হতে পারবে না, কিন্তু তুমি এখানে কিছুদিন লুকিয়ে থাকো আর এরপর অন্য কোথাও চলে যেও। মানে ওরা একে মারে না, উল্টো ছেড়ে দেয়। আর এরপর আমরা ইমপ্রেসকে দেখি। তাকে যখন বলা হয় ঝাউকিওকে রাস্তায় কেউ একজন মেরে ফেলেছে, আমার তো মনে হয় বিষয়টা কোনোভাবে কাকতালীয় হতে পারে না। ঝাউকিও এখান থেকে যাওয়ার পরই প্রিন্সেস পু অসুস্থ হয়ে গিয়েছে আর এরপর প্রিন্সেস পু ভালো হওয়ার সাথে সাথে ঝাউকিওর মৃত্যুর খবর এসেছে।
আমার তো মনে হয় কিছু একটা গোলমাল আছে। আর তখন জাউকিয়ের উদ্দেশ্য বলে, আসলে তোমাকে আমার সন্দেহ করা ঠিক হয়নি। জুইউকে এদিকে রানী একটা ম্যাপ দেখিয়ে বলে, এটা জিমেনের রাজার দেওয়া তোমার দ্বিতীয় টাস্ক। এটা তুমি কমপ্লিট করো, তারপরই যেতে পারবে। কালকে সকালে এখান থেকে চলে যেতে পারবে, তবে যাওয়ার আগে তোমার পোশাকটা চেঞ্জ করে ফেলো। এদিকে রাজাকে দেখি যে রানীর ওই সৈনিকগুলোকে শাস্তি দিচ্ছিল, কারণ তারা জুইউকে ওখানে মারতে পারেনি। রানী তখন নিজের সৈনিকদের হয়ে রাজার কাছে ক্ষমা চায়। রাজা এরপর তাকে একটা কাজ দেয়। কাজটা হচ্ছে, জুইউ রাজার বেশে একটা জায়গায় যাবে, যেখানে যাওয়ার পর একটা লোককে খুঁজতে হবে। রাজা তখন রানীকে সতর্ক করে বলে, এই কথাটা যেন তুমি ছাড়া কেউ ওখানে জানতে না পারে যে ওখানে আমি নই, বরং জুইউ যাচ্ছে। আর জুইউর থেকে একটু সাবধানে থাকবে, কারণ ও অনেক চালাক। কাজ শেষ হওয়া মাত্রই তাকে ভিয়াংতান সিটিতে মেরে ফেলবে। এর মানে ওই ম্যাপটা ছিল ভিয়াংতান সিটির। আর সব থেকে বড় কথা হচ্ছে, তারা জুইউকে ওখানে কোনো একটা লোকের খোঁজে পাঠাবে। অন্যদিকে আমাদের চোখে দেখানো হয়, যার সাথে মিং নামের একটা মেয়ে দেখা করতে এসেছিল। এই মিংয়ের পরিচয় আমরা পরে জানতে পারবো। এদিকে আমাদের মন্ত্রীগুলোকে দেখানো হয়, যারা বলাবলি করছিল জিমিংয়ের রাজা আমাদের এই রাজ্যে কোন কাজে আসবে, কারণ কখনো তো তার সাথে আমাদের কোনো কাজের লেনদেন হয়নি। হঠাৎ করে তার এখানে কি এমন কাজ থাকতে পারে। ঝাউছে যখন রাজসভায় আসছিল, তখন রানী তাকে একা ডেকে পাঠায়। অন্যদিকে চু নিজের শিউলি বাহিনীর সেই পতাকাটা দেখে তার সৈনিকদের কথা মনে পড়ছিল, কিভাবে তার সৈনিকগুলোকে ওরা মেরে ফেলেছে। অন্যদিকে ঝাউছে গতরাতে তার মায়ের সাথে এরকম করার জন্য তার কাছে ক্ষমা চায়। তার মা তখন বলে সেই ঝাউকিও মারা গিয়েছে। তার কথাতে অবাক হওয়ার ভান করে ঝাউছে, তবে তার মা তাকে হোঁচা দিয়ে বলে, সে আমাকে বলেছিল এই রাজকুমারী ফু নাকি চুকিয়াও, যাকে ইয়ান বেই আর ইয়াং দুজনেই খুঁজছে। কিন্তু এখন কথা হচ্ছে, এখন যেহেতু ওই মেসেঞ্জার ঝাউকিও এখানে নেই, তাই রাজকুমারী ফুকে এখন আর কেউ সন্দেহ করবে না। এমপ্রেস এখানে বলে, তুমি তোমার সমস্ত কনকুবাইনদেরকে বিদায় করে দিয়েছো, এমনকি যারা তোমার উপর নজর রাখছিল তাদেরকেও। আমার তো মনে হয় তুমি যদি তোমার প্রাসাদে এখন চুকিয়াওকে এনে লুকিয়ে রাখো, তাহলে কেউ সন্দেহ করবে না। এমনটাও তো হতে পারে তুমি চুকিয়াওয়ের সাথে মিলে নিজের সেনাবাহিনী তৈরি করবে, আর এই সিংহাসনের জন্য আমার উপরে হামলা করে দেবে। আর না হলে চুয়ের জন্য ওই ইয়ান বেই আর ইয়ং দুজনেই আমাদের রাজ্যের উপর অ্যাটাক করে দেবে। তুমি আসলে কি চাও? ও তখন বুঝে গিয়েছে ওর মা ওকে সম্পূর্ণ সন্দেহ করছে, তাই ওর মায়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমি এখন ক্রাউন প্রিন্স, আমাকে ভবিষ্যতে রাজা হতে হবে আর এই দেশের দায়িত্ব নিতে হবে, তাই আমি চাই আপনি আমাকে নিঃসন্দেহে দায়িত্বটা দিতে পারেন। ঝাউছে এখানে তার মাকে সম্পূর্ণ নিঃসন্দেহ প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু তারপর ওর মা তো ওর মাই, কখনো এই মহিলা নিজের ছেলেকেও পর্যন্ত ছাড় দেয়নি। ঝাউছে এরপর চুয়ের সাথে দেখা করে। চু বলে, আমি জানতে পেরেছি হেজিও এখনো বেঁচে আছে, তাকে এখন দাস বানিয়ে রাখা হয়েছে। আমি চাই তুমি আমাকে সাহায্য করো। ঝাউচে ওকে রিকোয়েস্ট করে বলে, তুমি একবার বলেছিলে তুমি যখন সুস্থ হবে তখন তুমি আমাকে প্রোটেক্ট করবে। আমি চাই তুমি আমাকে সাহায্য করো আমার মায়ের থেকে ওই সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিতে, যে ক্ষমতাগুলো আমার প্রাপ্য। আমি আমার মায়ের সাথে থাকি ঠিকই, কিন্তু আমার এসব কিছু সহ্য হচ্ছে না। তুমি যদি আমাকে সেই ক্ষমতাগুলো পেতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে হেজিয়ানকে খুঁজতে সাহায্য করব। এখান থেকে তাদের দুজনের লক্ষ্য হচ্ছে একজন আরেকজনকে সাহায্য করা। আর এদিকে জুইও এখানে চলে আসবে। এখন আমার কথা হচ্ছে, প্রিন্সেস জুইও আর এই দুজন যখন চারজনের মুখোমুখি হবে, তখন তাদের রিয়েকশনটা কেমন হবে তা দেখতে চাইলে তো তোমাদের পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে। আশা করি তোমরা পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করবে।